হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি একটা নতুন জার্নি, যেখানে আমরা রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ যে 24টি শিফটে এক্সাম কমপ্লিট হয়েছে, সেই 24টি শিফট থেকে আমরা প্রত্যেকটা শিফট ওয়াইজ ম্যাথসের প্রবলেম সলভ করব। এই ক্লাসগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা রিসেন্টলি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দিতে চলেছে এবং যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছে, যার ডেট এখনও আসেনি, বাট আই থিঙ্ক মে জুন মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো আমরা যেরকম আমাদের চ্যানেলে প্রিভিয়াস গ্রুপ ডি এক্সামের থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি, সেরকম তো করবই, প্লাস আমরা এই পেপারগুলো সলভ করবো 24টা শিফট। ওকে, প্রতিটা শিফট আমাদের দেখতে হবে, কারণ প্রতিটা শিফট থেকে আমাদের ইউনিক প্রশ্ন আছে এবং সেখান থেকে আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোতেই গল্প শোনাবো যেখানে তোমাদের এক্সাম হল অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত যেটা জানা দরকার। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা পরীক্ষা কখনোই ক্র্যাক করতে পারবে না। যদি তোমরা জানতে চাও, শিখতে চাও যে কীভাবে আমি আমার এনটিপিসি এক্সাম ক্র্যাক করেছি, ঠিক সেই ওয়েতে তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমার এই ক্লাসগুলো তোমাদের দেখতেই হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা, তোমরা থাম্বনেল দেখে মনে করছো যে 3টে শিফটের একটা ভিডিওতেই হবে, আমি ভেবেছিলাম তাই করব, কিন্তু আমি ভাবলাম না, এটা যদি 3টে শিফট আমি একটা ভিডিওতে করে দিই তোমাদের প্রেশার অনেকটা বেশি হয়ে যাবে। তোমরা 3টে শিফট একসঙ্গে নিলে হয়তো পুরো ব্যাপারটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারবে না, তাই আমি ভাবলাম যে শিফট ওয়াইজ আমরা ক্লাস করি। তো আমরা প্রথম দিন যেটা আমরা কালকে আসতে চলেছে আমাদের স্যাটারডে আমরা 9 AM টু 10:30 AM শিফট 1 সলভ করব। সানডে আমরা 12:40 PM টু 2:15 PM শিফট 2 সলভ করবো, আর শিফট 3 আমরা সলভ করবো মানডে। তো প্রতি সপ্তাহের স্যাটারডে সানডে মানডে আমরা একটা দিনের 3টে শিফট সলভ করব। ওকে, তো আমরা 16ই মার্চ এই দিনটা যে 3টে শিফট হয়েছে, সেটা আমরা স্যাটারডে সানডে এবং মানডে দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেল আরপি ম্যাথস গুরুকুলে। তার জন্য তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে, আর এই ধরনের ক্লাসগুলো তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, লাইক করো, এটা যে তোমাদের কাছে কাম্য আর কিছু না। চলে আসি আজকের ক্লাসে। আমরা আজকে 16/3/2026-এর শিফট 1 সলভ করবো। চলে আসি প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন দেখি মনে হচ্ছে বাবা এই প্রশ্ন দেখে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই প্রশ্ন করতে গেলে তো প্রচুর সময় লাগবে। প্রশ্নের মধ্যে কিছু নেই, খুব ভালো করে পড়বে। ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল এবিসি, একটা এবিসিডি একটা চতুর্ভুজ আছে, তার এরিয়া আমাকে নির্ণয় করতে হবে। কী বলা হয়েছে, যেটা ইজ টুয়াইস দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পিকিউআর, যেটা পিকিউআর ত্রিভুজের এরিয়ার দ্বিগুণ। ওকে, দ্য সাইড অফ ট্রায়াঙ্গেলটির 3টে সাইডের রেশিও বলা হয়েছে, আর কি বলা হয়েছে, ট্রায়াঙ্গেলটির পরিসীমা বলা হয়েছে, পেরিমিটার বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে এখানে 4 + 5 9 + 6 15, 15 = 90, সেখান থেকে আমি প্রত্যেকটা সাইডের ভ্যালু পেয়ে যাব এবং সেখান থেকে পিকিউআর ট্রায়াঙ্গেলের এরিয়াও নির্ণয় করতে পারবো, √(s × s - a × s - b × s - c) দিয়ে। যারা আমার গ্রুপ ডির জিওমেট্রি ক্লাস দেখেছো তারা সবাই জানো যে কী করে এই ধরনের ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতে হয় বিষমবাহু ত্রিভুজের। আর সেই এরিয়া নির্ণয় করার পর তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলেই আমি এবিসিডির এরিয়া পেয়ে যাবো। হ্যাঁ কি না, এবিসিডির কোয়াড্রিল্যাটারাল এরিয়া পেয়ে যাবো। এবার দেখো, এখানে প্রশ্নের মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে, লেখা আছে, খুব ভালো করে দেখবে এই জায়গাটা, যে ইউজ √7 = 2.6। যখনই এই ধরনের গল্প বলে দেবে এবং সেখানে দেখছো যে কোনো রকম কোনো বলা নেই যে 2 স্থান অবধি ভ্যালু নির্ণয় করো বা 1 স্থান অবধি ভ্যালু নির্ণয় করো, এরকম কোনো গল্প বলা নেই, তার মানে আমাকে এক্স্যাক্ট আনসার পাবো এবং সেই এক্স্যাক্ট আনসারে যেটা আমার আনসার হবে সেটা অবশ্যই 2.6-এর মাল্টিপল হবে। ঠিক আছে, তাহলে এই যে চারটে অপশানের মধ্যে সেটাই আমার আনসার হবে যে 2.6-এর মাল্টিপল। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এবার বলো 2.6 কি, একটা ইভেন নাম্বার, তার সঙ্গে যে কোনো নাম্বারই গুণ হোক না কেন, যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট অবশ্যই কী হবে, ইভেন হবে। তাহলে দেখো তো এই চারটে অপশানের মধ্যে 763 কি ইভেন তো নয়, তাহলে এটা আনসার হতে পারেই না। ওকে, বাকি পড়ে আছে আমার কি না 702, 698 আর 656। ওকে, দেখো 2.6 যে সংখ্যাটা 26 দিয়ে ভাগ যায়, ধরো n একটা সংখ্যা, সে 26 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে অবশ্যই সে 26-এর ফ্যাক্টর 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়, বলে একদম ঠিক। তাহলে এবার আমাকে বলো 656 এ কি 13 দিয়ে ভাগ যায়? দেখো 13 × 5 = 65, পুরোপুরি চলে গেলো, 6 পড়ে রইলো, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে আনসার হতে পারে না। ঠিক আছে, 702 দিকে দেখো 13 দিয়ে ভাগ যায় কিনা, 5 × 65 মানে এখানে 52, 4 × 52, অবশ্যই 702 যেতে পারে, তাহলে এটা আনসার হতে পারে। ঠিক আছে, দেখে নাও 698, 698 13 দিয়ে ভাগ করলে একই, 13 × 5 = 65, 65 মানে হচ্ছে 48, 48 13 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে বোঝা গেল কত সহজে আমি আনসার নির্ণয় করতে পারলাম, অপশান বি গেল কারেক্ট আনসার। তাহলে এই ট্রিক্সটি যে একবার বুঝতে পারবে
জীবনেও এই ধরনের প্রশ্ন আর কখনও তাকে ক্যালকুলেশন করতে হবে না। বুঝতে পারলে? চলো চলে যাই নেক্সট প্রশ্নে। 20% অফ এ নাম্বার ইজ মোর দ্যান 20% অফ 620 বাই 210। তাহলে 20% অফ এ নাম্বার, তাহলে 20% ইন্টু সাপোজ ধরলাম এন হচ্ছে সেই সংখ্যাটা, তাহলে 20% অফ এন ইজ মোর দ্যান, তার মানে বেশি, মাইনাস 20% অফ মানে কি গুণ 20% ইন্টু 620 ইজ ইকাল টু কত? 210। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই? বলো একদম আপত্তি নেই। তাহলে আমাকে তাহলে বলা হয়েছে যে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। বলো তো 20% এখান থেকে কমন যায়? একদম কমন যায়। কমন নিলে কী পড়ে থাকে? এন মাইনাস 620 না? বলো একদম ঠিক। ইজিক্যাল টু 210 না? বলো একদম ঠিক। 20% মানে কি? 1/5 না? 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে এই 1/5 যখন ওপারে যাবে তাহলে 5 গুণ এখানে হয়ে যাবে। তাহলে 20%কে আমি এখান থেকে কী করে দিতে পারি? আউট করে দিতে পারি। বলো একদম ঠিক। তাহলে এখান থেকে বলতে পারি যে এন মাইনাস 620, তাহলে এনের ভ্যালু কত হবে? 210 ইন্টু 5 মানে 0, 5 একে 5, 5 দুগুণে 10, 1050 প্লাস 620। বলো গল্প বোঝা গেল? বলো একদম ঠিক। তার আলটিমেট আনসার কত হলো না 0, 5 আর 2 7, 6 1, 1670। কোথায় আছে? 1670, অপশন সি হলো কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা দারুণ একটা প্রশ্ন আবার। কী বলা হয়েছে? আচ্ছা এই প্রশ্নটা 3-4টে স্টার দিয়ে রাখবে, এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, ঠিক আছে? আনন্দ হ্যাজ 1407 উইথ হিম। খুব ভালো কথা। আনন্দের কাছে 1407 টাকা আছে। হি ডিভাইডস দিস অ্যামাউন্ট বিটুইন হিজ টু সন্স। তার দুই ছেলেকে কী করলো? ডিভাইড করে দিল। অনিল অ্যান্ড অশোক। অনিলকে দিল কিছু টাকা আর অশোককে দিল কিছু টাকা। ওকে, কোনো ব্যাপার না। অ্যান্ড আস্ক দেম টু ইনভেস্ট দেয়ার রেসপেক্টিভ শেয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 10% পার অ্যানাম। বললো অনিলকে বললো, অশোককে বললো যে তোমাদের যে টাকা দিলাম সেটা তোমরা ইনভেস্ট করে দাও কম্পাউন্ড ইন্টারেস্টে 10% পার অ্যানাম, ইটস রেট অফ ইন্টারেস্ট। ইট ইজ অবজার্ভ দ্যাট অনিলস ইনভেস্টমেন্ট অ্যামাউন্টস টু দ্য সেম ভ্যালু আফটার 15 years অ্যাজ অশোক ইনভেস্টমেন্ট ডাজ আফটার 16 years। এর মানে হচ্ছে অনিল যে টাকাটা ইনভেস্ট করেছে, সাপোজ অনিলকে X টাকা দেওয়া হয়েছিল আর অশোককে Y টাকা দেওয়া হয়েছিল, দুজনের ক্ষেত্রেই 10% পার অ্যানাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাকে বলো যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। তার মানে 10 টাকায় 1 টাকা সুদ দেওয়া হয়, তাহলে অ্যামাউন্ট কত পাই? তাহলে 10 টাকায় যদি 1 টাকা সুদ দেয় তাহলে 10 + 1 11 অ্যামাউন্ট হয়। কত? 10 হয়। তার মানে আলটিমেট প্রত্যেক বছর টাকা 11-র 10 গুণ হয়। বলো তো একদম ঠিক। তাহলে আমাকে বলা হয়েছে যে অনিলের টাকা মানে এক্স, সেটা আলটিমেট 15 বছর পরে যত গুণ হয়, তাহলে প্রত্যেক বছর টাকা 11-র 10 গুণ হচ্ছে, তাহলে 15 বছর পর টাকা কত গুণ হবে? 11/10 ইন্টু 15 ইজিক্যাল টু অশোকের টাকা 16 বছর পরে সেম পরিমাণ টাকা হয়ে যায়। তাহলে অশোকের অ্যামাউন্ট কত হচ্ছে? Y ইন্টু 11/10 এর হোল টু দি পাওয়ার 16। এতে কোনো আপত্তি নেই। তাহলে দেখতে পাচ্ছি এখানেও 11/10, এখানেও 11/10। আর আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে বেস সমান হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হয়ে যায়? বিয়োগে। কেন ভাগ হবে? তাই X/Y হয়ে যাবে এখানে 11/10 হোল টু দি পাওয়ার 16 বাই 11/10 হোল টু দি পাওয়ার 15। তাহলে আলটিমেট 15 আর 16 ডিফারেন্স কত? 1। তার মানে আমি লিখতে পারি যে X/Y ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 11/10। এতে কোনো আপত্তি নেই। এবার দেখো আমায় জিজ্ঞাসা করা হয়েছে যে হাউ মাচ ডিড আনন্দ গিভস টু অশোক। তাহলে অশোককে কত টাকা দিয়েছিল? তাহলে অশোককে আলটিমেট Y টাকা দেওয়া হয়েছিল, হ্যাঁ কি না? তাহলে Y হচ্ছে কত? 10। তার মানে 10-এর মাল্টিপল এও নয় বিও নয়, তাহলে সি আর ডি এর মধ্যে আনসার হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। একজন যদি 0 থাকতো তাহলে আমি অনায়াসে বলতে পারতাম। তাহলে 11 + 10 কত হচ্ছে? 21। তাহলে 21-এর ভ্যালু হচ্ছে 1407, হ্যাঁ কি না? তাহলে 21-এর ভ্যালু তো 1407 আর 10-এর ভ্যালু কত হবে? 22 ইন্টু 10। বলো 21 কাটাকুটি যাচ্ছে, কতবার যাচ্ছে গো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 21, সেখানে 7 বার যাচ্ছে, 6 বার যাচ্ছে। তাহলে 6 বার যখন পুরোপুরি যাচ্ছে তখন অবশ্যই 670। অপশান ডি আর করার দরকার নেই। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? ওটা একদম ঠিক। আমি কেন পুরোটা করে আমার সময় নষ্ট করতে যাবো? করার তো কোনো দরকার নেই। ওটা একদম ঠিক। চলো এখানে যেটা 5 বার যেত তাহলে বলতাম 520। প্রথমবার যতবার যাচ্ছে কারণ এখানে 10 দিয়ে গুণ হবে আলটিমেট। ওকে, তাহলে একটা শূন্য খালি লাস্টে যোগ হবে। নেক্সট প্রশ্ন। The average of 13 number is 8. If each number is multiplied by 7, then what will be the new average? এই প্রশ্ন আমি আগেই করেছি। যদি আমার 13টা নাম্বার বলা হচ্ছে, 13টা সংখ্যার অ্যাভারেজ বলা হয়েছে 8। এই 13টা নাম্বারের প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যে পারফরমেন্স করা হবে, যে কাজ করা হবে, সেম কাজ আমায় কোথায় করতে হবে? অ্যাভারেজেও করতে হবে। কী করা হয়েছে? প্রত্যেকটা নাম্বারকে 7 গুণ করা হয়েছে, তাহলে আলটিমেট আমাকে অ্যাভারেজকেও 7 গুণ করতে হবে। তাহলে 8 সাথে কত হবে? 56। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে নিউ অ্যাভারেজ কত হলো?
56। নেক্সট প্রশ্ন, y মাইনাস 12 ইজিক্যাল 4√5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ y মাইনাস 3 মাইনাস 1/√1 y মাইনাস 3। খুব ভালো করে বুঝবে, y মাইনাস 12 বলা হয়েছে কত, 4√5, কোনো আপত্তি নেই। এখানে y মাইনাস 3 দেয়, তাহলে y মাইনাস 3 আমায় পৌঁছাতে হবে, কী করে পৌঁছাবো? তুমি বলবে দেখো y এর ভ্যালু এখানে বসিয়ে দিই, y এর ভ্যালু হবে 4√5 প্লাস 12, ওটাই হয়ে যাবে সব থেকে বড়ো মূর্খামি। ঠিক আছে, ওটা করতে গেলেই তোমার সমস্যা, ওটা করবে না। তুমি এখান থেকে কীভাবে ভাববে, এই y মাইনাস 12 y মাইনাস 3 মাইনাস 9 লেখা যায়, একদম লেখা যায়। তাহলে এই মাইনাস 9কে যদি সমান চিহ্নের ওপারে দেওয়া যায়, তাহলে 4√5 প্লাস 9 হয়ে যায় না? বলো একদম ঠিক। তুমি এটাকে 9 প্লাস 4√5 লিখে নাও, তাহলে y মাইনাস 3 এ গেল 9 প্লাস 4√5, কোনো আপত্তি নেই। তাহলে যদি এর রুট করতে হয়, বর্গমূল করতে হলে আমাকে এরও বর্গমূল করতে হবে। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ঠিক। তাহলে এবার দেখো, এই 9 প্লাস 4√5 যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে অনায়াসেই যদি একটা কোনো পূর্ণবর্গ সংখ্যা মানে কি, আমি যদি একে a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে আমি খুব সহজেই a প্লাস বি এর ভ্যালু নিয়ে নিতে পারি। একদম ঠিক। তাহলে দেখো 9 প্লাস 4√5, আমি সবসময় বলেছি যে এই ধরনের সংখ্যায় করণী ক্ষেত্রে, যখন যদি তোমরা করণী পড়ে থাকো, সেখানে আমরা দেখতে পেয়েছিল ছোটোবেলায় যে এই 4√5 মধ্যে লুকিয়ে থাকে 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এর মধ্যে 2ab আমায় খুঁজতে হবে, তাহলে 2ab মানে কী হবে, 2 অবশ্যই বেরোবে। 4 প্লাস √5, আমি নিলাম, আমি কি নিলাম, √5 মানে হচ্ছে 2-এর থেকে বড়ো, তাহলে আমি নিলাম যে √5 হচ্ছে a, ওকে। আর b হচ্ছে সাপোজ নিলাম 2, কোনো আপত্তি নেই। তাহলে দেখো তো, √5 যদি a হয়, তাহলে √5 হোল স্কোয়ার করলে কী হবে, 5 হবে। আর 2-এর হোল স্কোয়ার করলে 4 হবে। আর 5 প্লাস 4 যোগ করলে কি 9 হয়? একদম হয়, কোনো আপত্তি নেই। তাহলে আমি বলতে পারি যে √5 আর এখানে যদি 2 স্কোয়ার লিখি, তাহলে √5 হোল স্কোয়ার মানে কী হলো, তার মানে এটা a স্কোয়ার হলো, এখানে 2 স্কোয়ার লিখলাম, b স্কোয়ার হলো, প্লাস 2ab হলো, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার আমি এটাকে ভালোভাবে সাজিয়ে দিলাম, তাহলে এবারটা বুঝে যাবে তোমরা। তাহলে আলটিমেট রুটের মধ্যে কী হয়ে গেল, রুটের মধ্যে আমার কী হয়ে গেল, √5 হোল স্কোয়ার প্লাস কত, প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2, বলো হলো কি না? 9 প্লাস 4√5 একদম হলো। তাহলে এটাকে লিখতে পারি √5 প্লাস 2 এর হোল স্কোয়ার, একদম ঠিক লিখতে পারি। তাহলে √5কে কেন আগে রাখলাম, কারণ হচ্ছে √5 2-এর থেকে বড়ো, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট √5 প্লাস 2 হোল স্কোয়ার এর যদি বর্গমূল করি, তাহলে কী হবে, জাস্ট এই হোল স্কোয়ারটা উঠে যাবে, মানে বাইরে বেরিয়ে আসবে √5 প্লাস 2, বলো একদম ঠিক। তাহলে রুট ওভার y মাইনাস 3 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 2, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, √5 প্লাস 2, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 1/√, তাহলে একই ভ্যালু আছে, জাস্ট আমার এখানে কী আছে না, এটা 1/, আছে, তাহলে 1/, কী আছে, √5 প্লাস 2। তাহলে দেখো 1/√5 প্লাস 2 এর ভ্যালু হয়ে যাবে কত না, √5 মাইনাস 2, এর ভ্যালু কত হয়ে যাবে, অর্থাৎ √5 মাইনাস 2। কেন √5 মাইনাস 2 হবে? আমি তোমাদের আগেও বলেছিলাম, আবার বলছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, যে যদি আমার কাছে এরকম দেখি যে √a প্লাস √b সাপোজ, ঠিক আছে, আমি যদি এর অনন্যক নির্ণয় করতে যাই, অনন্যক হয়ে যাবে কি 1/√a প্লাস √b। এবার এর ভ্যালু আমি ডাইরেক্ট √a মাইনাস √b লিখতে পারি যদি কী হয় না, যদি a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 হয়। ইফ কী হবে না, a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, বলো a মাইনাস b কি 1 হবে? দেখো এখানে দেখো √5 প্লাস 2কে কি লেখা যায়, √4 লেখা যায়। তাহলে √5 আর √4 যদি লিখে দিই, তাহলে a হয়ে গেল কি √5, √a হয়ে গেল কি √5, আর √b হয়ে গেল √4। তাহলে 5 আর 4-এর অন্তর ডিফারেন্স কি, একদম এক। তাহলে আমি এটাকে 1/√5 মাইনাস √4 লিখতে পারি, সরি 1/√5 প্লাস √4কে √5 মাইনাস √4 লিখতে পারি, একদম লিখতে পারি। আর √5 মাইনাস √4 মানেই তো √5 মাইনাস √5 মাইনাস 2, বলে একদম ঠিক। তাহলে এবার দেখো যখন মাইনাস কী করবে, একে মাইনাস দিয়ে গুণ হবে, তখন কী হয়ে যাবে, √5 প্লাস 2 মাইনাস √5 প্লাস 2, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট √5 ক্যান্সেল আউট, 2 প্লাস 2 4 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি হল কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। যে একবার বুঝে যাবে এই প্রশ্নের আনসার করতে হার্ডলি তোমার 10 সেকেন্ড লাগবে, 10 থেকে 12 সেকেন্ড, এর বেশি না। ওকে, কোশ্চেন নাম্বার 6, Giri scored 572 marks in an examination and was 30 marks short of 20% of maximum marks। তার মানে 28% পেতে গেলে তাকে 572 প্লাস 30 পেতে হয়।
বলো এতে কোনো আপত্তি নেই। আর 572 প্লাস 30 মানে হচ্ছে 602, তাহলে 602 হচ্ছে ম্যাক্সিমাম মার্কস 28%কে ডিনোট করছে, তাহলে 28% ইজিক্যালটা আমি বলতে পারি 602, এতে কোনো আপত্তি। তাহলে 100% যদি নির্ণয় করি এখান থেকে, তাহলে আমি পেয়ে যাবো যে কত নম্বরের টোটাল পরীক্ষা হয়েছে, তাহলে 602/28 ইন্টু হচ্ছে কত 100, 4কে দিয়ে 25, 4 7 28, 7কে দিয়ে 7 8 56, এখানে হচ্ছে কত যাচ্ছে না, হ্যাঁ একদম 742 86, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে গেলো 86 ইন্টু 25, গুণ করার দরকার নেই, তাহলে 86 ইন্টু 25 টোটাল পরীক্ষা হয়েছে। বলেছে ইন দ্য সেম এক্সামিনেশন হিজ ফ্রেন্ড স্কোর্ড 473 মার্কস, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস স্কোর্ড বাই হিজ ফ্রেন্ড, তাহলে 473 মার্কস পেয়েছে আউট অফ কত টোটাল মার্কস, সেম পরীক্ষা মানে 86 ইন্টু 25, তাহলে ইন্টু 100 হয়ে যাবে তার পার্সেন্টেজ অফ মার্কস। তাহলে দেখো 25 এখানে 4 বার যাচ্ছে, 4কে দিয়ে এখানে কাটাকুটি হচ্ছে কি 2, এখানে হচ্ছে 43, হ্যাঁ কি না 43 একে পুরোপুরি কাটছে একদম 43, 1কে 43, 43 মানে 11 বার, 4 আর 3 7, তাহলে আলটিমেট 11 2 22, তাহলে 22% নাম্বার পেয়েছে, কোথায় আছে অপশান এ। বলে এর থেকে সোজাভাবে এই প্রশ্নের আনসার করা একদমই সম্ভব নয়। 2 taps ক্যান ফিল এ সিস্টার্ন ইন 4 hours and 38 hours রেসপেক্টিভলি, তাহলে দুটো ট্যাপ আছে, একটা ট্যাপ 1 ধরলাম, সে করছে 4 ঘন্টায় ভর্তি, এও ভর্তি করছে, ট্যাপ 2ও ভর্তি করছে, সে করছে কত 38 ঘন্টায় ভর্তি। বলবো তাতে কোনো ডাউট নেই। এ থার্ড ট্যাপ 3 নম্বর ট্যাপ, সে কী করছে কেন এমটি ইট ইন 38 hours, তাহলে সে হচ্ছে খালি করার ট্যাপ, সে কী করছে 38 ঘন্টায় আমার কী করছে পুরো খালি করে দিচ্ছে। খুব ভালো কথা বলছে, হাউ লং উইল ইট টেক টু ফিল 1/4 অফ দ্য এমটি সিস্টার্ন ইফ অল দেম আর ওপেন টুগেদার, তাহলে সবাইকে যদি একসঙ্গে চালু করে দেওয়া হয় তাহলে পুরো ট্যাঙ্কটার 1/4 অংশ ভর্তি হতে কত সময় লাগবে নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক। প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই, কোনো অঙ্ক করতে হবে না, পেন পেপার টাচ করার দরকার নেই, শুধু আমাকে এটুকু বুঝতে হবে যে যদি আমার এই দুটো ট্যাপ খোলা থাকতো, ট্যাপ 2 আর ট্যাপ 3 যদি খোলা হতো, যদি ট্যাপ 1 না থাকতো তাহলে কী হতো না আলটিমেট ট্যাপ 2 38 ঘন্টায় ভর্তি করছে, ট্যাপ 3 38 ঘন্টায় খালি করছে, মানে দুজনকারই এফিসিয়েন্সি সেম, একজন ভর্তি করে একজন খালি করে, মানে একজন যতটা ভর্তি করছে আর একজন ততটাই খালি করে দিচ্ছে, তার মানে কোনো দিন ট্যাঙ্কটা পূরণ হতো না, ট্যাঙ্কটা আলটিমেট শূন্য অবস্থায় থাকতো, হ্যাঁ কি না একদম ঠিক। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি যে ট্যাঙ্কটা ভর্তি করার জন্য এই ফার্স্ট ট্যাঙ্কটাই হচ্ছে মেন কার্যকরী, যতটা পরিমাণ ভর্তি করবে ততটা পরিমাণই ভর্তি হবে, হ্যাঁ কি না। এবার সে কী করছে 4 ঘন্টায় পুরোপুরি ভর্তি করছে, আমায় কী হতে হবে 1/4 অংশ ভর্তি হতে হবে, তাহলে 4 ঘন্টায় যদি ভর্তি হয় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় ভর্তি হবে নিশ্চয়ই 1/4 অংশ, হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক, এতে কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই, তাহলে আলটিমেট 1 ঘন্টা টাইম লাগবে 1/4 অংশ পূর্ণ হতে, 3টে ট্যাপ একসঙ্গে খোলা থাকলে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, বলে একদম ক্লিয়ার, তাহলে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। চলো, ইফ দ্য মিডিয়ান অফ এ ডেটা ইজ 61.54 লেস দ্যান ইটস মোড, খুব ভালো কথা, দেন দ্য মিডিয়ান অফ দ্য ডেটা এক্সিডস ইজ মিন বাই, ওকে, তার মানে আমাকে পরিষ্কার কথা মিডিয়ান মাইনাস মিন নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলে দেয় একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার দেখো আমার কী বলেছে, সবথেকে বড় গল্প এখানে লুকিয়ে, ইউজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ ফাইন্ড দ্য আনসার। দেন হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়ে গেছে, এম্পিরিক্যাল ফর্মুলায় বলা আছে দাদা মোড ইজ ইজিক্যাল টু 3 ইন্টু মিডিয়ান -2 ইন্টু মিন, হ্যাঁ কি না বলে একদম ঠিক। এবার আমায় কী বলা হয়েছে যে মিডিয়ান অফ ডেটা ইজ 61.54 লেস দ্যান ইটস মোড, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, এই লাইনটা থেকে আমি কী বলতে পারি, মিডিয়ান অফ ডেটা ইজ 61.54 লেস দ্যান ইটস মোড মানে কি, আমি বলতে পারি মিডিয়ান ইজিক্যাল টু হচ্ছে 61.54 মাইনাস মোড, হ্যাঁ কি না এটা বলতে পারি, কখনোই না, ভালো করে বুঝবে, এটা বলতে পারি না, আমি কি বলতে পারি যে মিডিয়ান ইজিক্যাল টু মোড মাইনাস 61.54, এটা বুঝতে হবে,
একদম ঠিক, কারণ কি লেস দ্যান ইটস মোড, মোডের থেকে কম 61.54, তাহলে মোড বড়, তাহলে মোড মাইনাস 61.54, মিডিয়ান সমান মোড মাইনাস 61.54। আমায় নির্ণয় করতে হবে মিডিয়ান মাইনাস মিন, তার মানে এর মধ্যে মোড নেই, তার মানে এই এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমাকে মোডকে হাঁটাতে হবে, হ্যাঁ কি না, এটা বুঝতে হবে। তাহলে মোড সমান আমি লিখতে পারি যে মিন মাইনাস 61.54 লিখতে পারি, কখনোই না, এই 61.54 ওপরে গেলে তো প্লাস হয়ে যাবে, তাহলে মিন প্লাস 61.54 এটা লিখতে পারি। তাহলে মোডের জায়গায় আমি কি লিখলাম না, মিন প্লাস 61.54। আচ্ছা, মিন না, সরি মিডিয়ান, ভেরি সরি, এখানে মিন না, এখানে মিডিয়ান বলবো, মিডিয়ান বলেছে না, মিডিয়ান অফ দ্য ডেটায় 60, মিডিয়ান হবে, এটা মিডিয়ান ভাবো। ওকে, তাহলে মিডিয়ান ইজ ইকাল টু মোড মাইনাস 61.54, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে মোড ইজ ইকাল টু হচ্ছে মিডিয়ান প্লাস 61.54। এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই, ব্যাস এটুকু যখন বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি জাস্ট মোডকে আমি কী করবো, রিপ্লেস করবো কী দিয়ে, মিডিয়ান প্লাস 61.54 ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, হ্যাঁ কি না, আমি মিডিয়ানকে এমইডি আর মিনকে এমইএ লিখলাম। ওকে, তাহলে এবার আমাকে বলো যেখানে 3 মিডিয়ান আছে, এখানে একটা মিডিয়ান আছে, তাহলে এই মিডিয়ানটা ওপারে গেলে কী হবে, 3 মিডিয়ান থেকে বিয়োগ হবে, দিয়ে 2 মিডিয়ান হবে, বলে দেয় একদম ঠিক। তাহলে আমি আলটিমেটলি দেখতে পেলাম যে এখানে 2 মিডিয়ান হয়ে গেল, এখানে 2 মিন হয়ে গেল, তাহলে 2 মিডিয়ান মাইনাস 2 মিন ইজ ইকাল টু 61.54। কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। তাহলে দেখো এখানেও 2 আছে, এখানেও আমি দেখতে পাচ্ছি 2, এখানেও দেখতে পাচ্ছি 2 গেলে কমন যাবে, তাহলে 2 কমন গেলে আমি বলতে পারি যে মিডিয়ান মাইনাস মিন ইজ ইকাল টু 61.54/2। তাহলে 61.54কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে হচ্ছে আমি পাচ্ছি কত, 30 পাচ্ছি। তাহলে 30 যখন পেয়ে যাচ্ছি তখন এখানে 7, এখানে 7, 30.77, না অপশান সি হলো কারেক্ট অ্যান্সার, বাকিটা করার দরকার ছিল না। 30 যখন পেয়েছি, 30 একটা অপশানই আছে প্রথমে, সেটা হচ্ছে কোশ্চেন অপশান সিতে। ওকে, ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। বেস্ট প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, আমাকে শুধু মনে রাখতে হবে যে এম্পেরিক্যাল ফর্মুলা কাকে বলে। এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে এটা, যে মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এ ট্রেন ট্রাভেলিং এট 60 km/h ক্রস অ্যানাদার ট্রেন ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন অ্যাট 84 km/h ইন 30 সেকেন্ডস। তাহলে যখনই একটা ট্রেন আর একটা ট্রেনকে কী করছে, ক্রস করছে, মনে রাখতে হবে যে এখানে ট্রেন দুটো একে অপরের ডিস্টেন্স, একে অপরের লেন্থকে ক্রস করছে, তাহলে এখানে ডিস্টেন্স হয়ে যাবে দুজনকার লেন্থের সাম। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। অবশ্যই এরা অপোজিট দিক থেকে ক্রস করছে, মানে অবশ্যই এরা রিলেটিভ স্পিড নিয়ে ক্রস করছে, দুজনেই মুভিং, যেহেতু রিলেটিভ স্পিড কী হয়ে যাবে না, এদের ইন্ডিভিজুয়াল স্পিডের সাম, তাহলে রিলেটিভ স্পিড যেটাকে আরএস দিয়ে লেখা হয়, তার আরএস কত হয়ে যাবে না 60 প্লাস হচ্ছে 84 km/h। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। এবার দেখতে পাচ্ছি এখানে 30 সেকেন্ড আছে, তাহলে অবশ্যই আমাকে মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তাহলে 60 প্লাস 84 মানে হচ্ছে 144 ইন্টু km/hকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-18 দিয়ে গুণ করতে হয়, ইন্টু হচ্ছে 30, গল্প শেষ। তাহলে এই যে 30 করলাম, এই 30 কী করলাম না, রিলেটিভ স্পিড 144 ইন্টু 5-18 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড ইন্টু টাইম করলে আমি কী পাই, রিলেটিভ স্পিড ইন্টু টাইম করলে কী পাই, স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স, তারা কতটা ডিস্টেন্স কভার করেছে, আর ডিস্টেন্স আমি কী বলেছি, একে অপরের লেন্থ কভার করেছে, তাই দুজনকার লেন্থের সাম কভার করেছে, আর দুজনকার সেম লেন্থের সামই আমার চেয়েছে উভয় ট্রেনের মোট দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে 3কে দিয়ে এখানে হচ্ছে 3 × 10 = 30, এখানে 3 × 6 = 18, ঠিক আছে, আর 6কে দিয়ে এখানে কত যাচ্ছে, 6, এখানে 6 × 2 = 12, 6 × 4 = 24, হ্যাঁ কি না? তাহলে 24 × 5 = 120, আর একটা শূন্য পাশ 1200, কোথায় আছে? অপশান সি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বা এখানেও তোমরা করে নিতে পারতে। 18 × 8 = 144, 8 × 3 = 24, মানে 120, এটা করলেও হতো। দেখ চলো, তাহলে 1200 হয়ে গেল, কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে, একদম ঠিক। নেক্সট প্রশ্ন, বোট ক্যান রো 36 km ডাউন স্ট্রিম ইন দ্য সেম টাইম অ্যাজ ইট টেক্স টু রো 24 km আপস্ট্রিম। তাহলে এখানে যখনই বলে দেখতে পাচ্ছ যে সেম টাইম, খুব ভালো করে পড়বে অঙ্ক, সেম টাইম
এর মানে হচ্ছে এখানে টাইম কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট। তাহলে টাইম যদি আমার কনস্ট্যান্ট হয়, যদি টাইম কনস্ট্যান্ট হয়, তাহলে আমি বলবো কি, যে স্পিড রেশিও ইজ ইকাল টু হচ্ছে ডিস্টেন্স রেশিও, হ্যাঁ কি না? তাহলে এখানে বলেছে যে এত কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে, এত কিলোমিটার আপস্ট্রিম যাচ্ছে, যেখানে ডিস্টেন্সের গল্প বলা হয়েছে। তাহলে আমি এখান থেকে ডিস্টেন্স রেশিও যেটা পাবো সেটাই হয়ে যাবে স্পিড রেশিও। তাহলে কিসের স্পিড রেশিও? না ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিডের রেশিও। কত? না 36:24। এতে কোনো আপত্তি? আর 36:24 মানে 12×3 = 36, 12×2 = 24, বলে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে আমি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের কী পেয়ে গেলাম? স্পিড রেশিও পেয়ে গেলাম, বলো। তাহলে স্পিড রেশিও যখন পেয়ে গেছি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের, সেখান থেকে আমার নির্ণয় করতে হবে যে বোটের স্পিড বলা হয়েছে, স্পিড অফ দ্য বোট আমার নির্ণয় করতে হবে। স্ট্রিমের স্পিড বলা হয়েছে 3 কিমি/আওয়ার। তাহলে আমরা জানি ডাউনস্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিড পেয়ে গেলে আমি বোটের স্পিডও পেতে পারি আর স্ট্রিমের স্পিডও পেতে পারি। বোটের স্পিড আমি কী করে পাই? ডাউন প্লাস আপ বাই 2। স্ট্রিমের স্পিড কী করে পাই? ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড বাই 2 করে। তাহলে এখান থেকে বোট আর স্ট্রিমের রেশিও, স্পিডের রেশিও কী হবে? জাস্ট ডাউন প্লাস আপ বাই ডাউন ইজ টু ডাউন মাইনাস আপ, কারণ 2 কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে দেখো বোট আর স্ট্রিমের রেশিও খুব সহজেই বলতে পারলাম। তাহলে 3 + 2 5 আর 3 - 2 1, হ্যাঁ কি না? স্ট্রিমের স্পিড কত বলা হয়েছে? 3। তাহলে 1-এর ভ্যালু কত? 3। তাহলে 5-এর ভ্যালু কত? 15। এগুলো মুখে মুখেই হয়ে যাবে বাবা, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, লিখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, আর কিছুই না। তাহলে 15 কিমি/আওয়ার হয়ে গেল আমার বোটের স্পিড। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? সেকেন্ড আনসার হবে এসব প্রশ্নের আনসার। ওকে, এ টাওয়ার স্ট্যান্ডস ভার্টিক্যালি অন দ্য গ্রাউন্ড ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড হুইচ ইজ 28.6 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ টাওয়ার। খুব ভালো করে বুঝবে, একটি টাওয়ার এটা কী হয়েছে? ভূমির ওপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। খুব বাংলা দেখো, খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এরকম শুদ্ধ বাংলা খুব কম জায়গায় পাবে। একটা টাওয়ার ভূমির ওপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। টাওয়ারের আদবিন্দু থেকে 28.6 মিটার দূরে ভূমির ওপর একটা বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এর মানে হচ্ছে এই হচ্ছে আমার টাওয়ার, ঠিক আছে? পাদবিন্দু হচ্ছে এটা। এই পাদবিন্দু থেকে কত মিটার দূরে? না 28.6 মিটার দূরে। ধরো এটা হচ্ছে 28.6 মিটার। এখান থেকে এই দূরে, এই বিন্দুটা থেকে টাওয়ারের যে একদম শীর্ষবিন্দু তার উন্নতি কোণ, তার মানে এই কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। এতে কোনো আপত্তির কোনো আপত্তি নেই। তাহলে যখনই আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়বো তখন দেখব যে যদি এই কোণটা 45 ডিগ্রি হয়, যেহেতু টাওয়ার উল্লম্বভাবে অবস্থিত হয়েছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের বাকি যে কোণটি পড়েছে সেটা অবশ্যই 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে হচ্ছে এর লম্ব এবং ভূমির দৈর্ঘ্য সেম হবে। তাই লম্ব যদি এ ইউনিট হয় তাহলে ভূমিও হবে এ ইউনিট। আর এ ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে? 28.6, তার মানে অবশ্যই টাওয়ারের দৈর্ঘ্য হয়ে যাবে 28.6। বলো, প্রশ্ন কিছু নেই। টাওয়ারের উচ্চতা আমার নির্ণয় করতে বলেছে, অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। যেটা প্রশ্নে বলা আছে দূরত্ব, সেটাই হয়ে যাবে টাওয়ারের লেন্থ। প্রশ্ন জাস্ট আমি দেখেই আনসার করবো, জাস্ট আমার এটুকু জ্ঞান থাকা দরকার। এই জ্ঞানটুকু থাকলেই প্রশ্নটা দেখেই আনসার হবে, পেন পেপার টাচ করা দরকার নেই, জাস্ট আমার বোঝানোর জন্য করলাম। বুঝতে পেরে? চলো একদম ঠিক। কোশ্চেন নাম্বার 12, দ্য মিন মার্কস অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে ডিস্ট্রিবিউশনের মিন ইজ নাথিং বাট অ্যাভারেজ, ঠিক আছে? আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে হবে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, অ্যাভারেজ আমরা জানি কীভাবে করতে হয়। দেখো কী বলেছে, মার্কস অবটেন্ড 81, নাম্বার অফ স্টুডেন্ট 15। তার মানে হচ্ছে 81 নাম্বার পেয়েছে 15 জনের প্রত্যেকটা স্টুডেন্ট, 15 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস হচ্ছে 81 করে। তুমি বলবে আলটিমেট এখানে 15 × 81 করবো, তাহলে 15 জনের টোটাল মার্কস পাবো। 4 জনের টোটাল মার্কস কী হবে? 35 × 4। সিমিলারলি 73 × 3 হবে 3 জনকার, আর হচ্ছে 56 × 16 হবে 16 জনকার। তাহলে এই টোটাল এদের সবাইকে যোগ করে আমি কী দিয়ে ভাগ করব? এই নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে, তাহলেই অ্যাভারেজ পেয়ে যাবো। কিন্তু সেটা করতে গেলে তোমার সময় যেটা লাগবে সেই সময় ঘন্টা পড়ে যাবে, তাই তো? তাই আমি তোমাদের বারবার বলেছি যে আমাদের গণিতশাস্ত্রে 2 ব্যক্তি আছে, একজন হচ্ছে ইউনিট ডিজিট আর একটা হচ্ছে ডিজিটাল সাম। এরা হচ্ছে দুজনই হচ্ছে একে অপরের পরিপূরক, ঠিক আছে? একজন ছাড়া আর একজন অন্ধ। তাই এই দুজনকে আমাকে কাজে লাগাতে হবে এই প্রশ্নটা সেকেন্ডে করার জন্য। খুব ভালো করে বুঝবে, তোমাকে ইউনিট ডিজিট নিয়ে কাজ করছি। তাহলে যখন 15 আর
আমি কি দেখতে পাচ্ছি এখানে 5 দেখতে পাচ্ছি, ইউনিট ডিজিট 5, এখানে ইউনিট ডিজিট কত 1, তার মানে এদের গুণফলের ইউনিট ডিজিট কত হবে 5 হবে, এতে কোনো আপত্তি হবে, কোনো আপত্তি নেই। প্লাস 4 আর এখানে 5 গুণফল কত হবে 20 হবে, মানে ইউনিট ডিজিট কত হবে 0 হবে। এখানে 3 এখানে 3 ইউনিট ডিজিট কত হবে 9 হবে। 6 এখানে 6 ইউনিট ডিজিট কত হবে 36-এর 6 হবে। ব্যাস, তাহলে প্রত্যেকের গুণফলে ইউনিট ডিজিট পেয়ে গেলাম। বাই কী হবে না 15 মানে 5 + 4 9 আর 3 12, 12 মানে 2 হচ্ছে 8, বাই হবে 8। হ্যাঁ কি না, ওটা একদম ঠিক। তাহলে আলটিমেট এই ভাগফলের যে আনসার হবে, যেটা আমার আনসার হলো, তার ইউনিট ডিজিট আমি এখান থেকে পেয়ে যাবো। কী করে দেখো 9 আর 6 15 আর 5 20, তার মানে হচ্ছে আমি আলটিমেট পেলাম 20। আমি 0 না লিখে আমি এখানে ইউনিট ডিজিট 0 লিখতে পারতাম, আমি 20 লিখলাম। 20 কারণ 0/8 দেখলে তোমার মাথায় 0/8 সামথিং/8 কী করে হবে, হ্যাঁ কি না, তার মানে 0 হয়ে যাবে। আলটিমেট আমি কী দেখতে পাচ্ছি যে 20/8, তাহলে এখানে এর আগে আরও কিছু সংখ্যা আছে, তাহলে এই পুরো সংখ্যাটা ইউনিট ডিজিট হচ্ছে 0 আর নিচে হচ্ছে কত 8। তাহলে 8কে আমি যে এখানে পুরোপুরি আমি ভাগ যাবে, কারণ এখানে কোনো রকম কোনো পয়েন্টে আনসার বলেনি, গল্প বলেনি, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছি একদম আমার সংখ্যায় আনসার পাচ্ছি, হ্যাঁ কি না, ন্যাচারাল নাম্বার পাচ্ছি। তাহলে আমি যখন এখানে ভাগ করব বলো তো 8কে কী দিয়ে গুণ করলে ইউনিট ডিজিট 0 আসতে পারে, বলো তো 8কে 0 মানে 8 10 80, হ্যাঁ কি না, বা 8 20 160, মানে আমি শূন্যযুক্ত যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই আমি ইউনিট ডিজিট 0 পেতে পারি, অথবা 8কে 5 দিয়ে গুণ করলেও 0 পেতে পারি। তার মানে যেটা আনসার আমার হবে তার ইউনিট ডিজিট আইদার 0 অর 5 হতে পারে, হ্যাঁ কি না, এবং যেটা বি আর সি অপশানে আছে, এ আর ডি অপশান কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো একদম ক্লিয়ার। এবার হচ্ছে আমি সাহায্য নেবো ডিজিটাল সামের, খুব ভালো করে বুঝবে। ডিজিটাল সাম আমাকে দেখো খুব ভালো করে সাহায্য করবে, জাস্ট আমাকে আনসারে পৌঁছতে। এর কাজ শেষ, এবার এর কাজ শুরু। ডিজিটাল সাম দেখো 8 আর 1 যোগ করলে কত 9, ডিজিটাল সাম 9। 9 মানে কি, 9 মানে আমি লিখতে পারি 9কে 0 লিখতে পারি, আর 0 ইন্টু সামথিং মানে 0। বলো 3 + 5 এখানে কত 8, 8 ছেড়ে কত 32, 32 মানে 8কে 4 দিয়ে গুণ করলে কত হবে 32 হবে, আর 32-এর ডিজিটাল সাম কত 3 + 2 5। এখানে কত 7 আর 3 10, 10 মানে হচ্ছে 1 + 0 1, 1 ইন্টু 3 মানে 3। 5 + 6 কত 11, 11 মানে 2, আর 2 ইন্টু কত এখানে 7, 7 মানে হচ্ছে 14, 14 মানে হচ্ছে কত 15, 4 + 1 কত 5, তাহলে এখানে কত পেলাম 5। বলো তো ক্লিয়ার কি ক্লিয়ার, হলো একদম ক্লিয়ার। এবার দেখো 15, 5 আর 1 6, 6 + 4 10, দেখো 6 আর 3 হচ্ছে 9, 9 মানে 0, আর 4 আর এখানে কত 4 আর এখানে হচ্ছে 7, 4 আর 7 হচ্ছে 11, হ্যাঁ কি না, 11 মানে হচ্ছে 2। তাহলে নিচে আমার যখনই ভাগ দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি ডিজিটাল সাম কত এসছে 2 এসছে। বলো কোনো আপত্তি হবে, কোনো আপত্তি নেই। তাহলে নিচে আমার ডিজিটাল সাম 2 এসছে, নিচে ডিজিটাল সাম 2 এলে আমি ভাগ প্রক্রিয়ার ডিজিটাল সাম নির্ণয় করতে পারি না, নিচে সপ্তমে আমাকে কী আসতে হবে 1 আসতে হবে। তাহলে নিচে যদি 1 আনতে তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে উপরেও পুরোটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এতে কোনো আপত্তি হবে, কোনো আপত্তি নেই। ব্যাস 5 দুগুণে 10, ডিজিটাল সাম কী হয়ে গেল 1 + 0 1। ব্যাস তার মানে নিচের আর কোনো গল্প নেই, পরে রইল উপরের ডিজিটাল সাম পেয়ে গেলাম। কী করে 5 + 5 10, 10 3 হচ্ছে 13, 13 মানে হচ্ছে 3 + 1 4, 4 5 20, 20 2 + 0 যোগ করলে কত 2, তার মানে যেটা আনসার হবে তার ডিজিটাল সাম কত হবে 2, আর তার ডিজিটাল সাম 2, 6 + 5 11, 11 1 + 1 যোগ করলে হচ্ছে 2। অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না, যার একবার ওই ব্যাপারটা ক্লিয়ার হবে তার লাইফে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। ক্যালকুলেশনের বেস্ট গল্প বললাম এটা, ওকে। চলো কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট মাস্ট বি অ্যাসাইন্ড টু এ সো দ্যাট দ্য 8-digit নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 4। আমাকে বলো কোনো একটা সংখ্যা 8 অঙ্কের সংখ্যা, সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না সেটা কে ডিনোট করে না লাস্ট দুখানার ডিজিট, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে এই যে সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি এর লাস্ট দুখানা ডিজিট ডিনোট করবে, এটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তাহলে লাস্ট দুখানার ডিজিটের মধ্যে কোথাও কি আছে নেই, তাহলে লাস্ট দুখানার ডিজিট কী আছে বাবা 0 আর 8। তাহলে 0 8 মানে হচ্ছে 8, 8 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে। 8 4 দিয়ে ভাগ যাবে মানে সংখ্যাটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে, এর ভ্যালু যাই হোক না কেন, এর ভ্যালু যাই হোক না কেন। তাহলে এর ভ্যালু আমি 1 থেকে 9 যা খুশি বসাতে পারি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। তাহলে আমার নির্ণয় করতে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু কী বসাতে পারি, তাহলে ম্যাক্সিমাম 1 থেকে 9 আমাদের সব থেকে বড় কে, অবশ্যই 9। তাহলে আমি বলবো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। অঙ্ক করার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পরীক্ষক তোমাকে দিয়েছে তোমার নলেজ টেস্ট করার জন্য, অঙ্ক করার জন্য এই প্রশ্নটা দেয়নি, বুঝতে পেরেছো, দাদা একদম ঠিক। কোশ্চেন নাম্বার 14, কিছুই নেই দাদা। এখানে দেখতে পাচ্ছি ভাগের কাজ আগে হয় বদমাস রুল অনুযায়ী,
তাহলে ভাগের কাজ আগে মানে -56 আর এখানে হচ্ছে 14, মানে হচ্ছে আলটিমেট দুই জায়গাতেই মাইনাস আছে, আমি বলবো কি এদের ভ্যালু কত হবে, 14 × 56 4 হবে। আর এই বাইরের মাইনাসের জন্য আলটিমেট কী হয়ে গেলো, -9 -4ই রয়ে গেল। আর এখানে কত হলো দাদা, -4 × 7 মানে হচ্ছে -28। তারপরে সবাই মাইনাস, তারপর আলটিমেট যোগ করে -10 দিয়ে দেবো। 9 আর 4 13, আর 13 আর 28 হচ্ছে কত দাদা, 41, মানে -41 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? 3 friends X, Y and Z started a business by investing a sum of money in the ratio 4:2:5. ওকে, খুব ভালো কথা। আমরা এখানে ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে, ইনভেস্টমেন্ট রেশিও বলে দেওয়া হয়েছে কি দাদা, 4:2:5। কার X, Y, Z। ওকে, এবার দেখো ইনভেস্টমেন্ট রেশিওই প্রফিট রেশিও হয়ে যেত যদি এখানে প্রত্যেকের টাকা সেম সময়ের জন্য ইনভেস্ট হতো, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। বলছে আফটার 6 months এক্স উইথড্র হাফ অফ হিস ক্যাপিটাল, এখানেই সমস্যা হয়ে গেছে। তাহলে এক্সের এই 4 ইউনিট টাকা এটা কদিনের জন্য কেটেছে, 6 মাসের জন্য কেটেছে। এরপরে সে হাফ টাকা তুলে নিয়েছে, তাহলে 4 থেকে হাফ তুলে নিলে পড়ে থাকে কত, 2। তাহলে এই 2 পড়ে আছে, সেটা কমাসের জন্য খাটবে, বাকি 6 মাসের জন্য। বলো তো একদম ঠিক। ইফ দ্য সাম অফ দ্য ইনভেস্টেড বাই জেড ইজ 2,3,000, কোনো ব্যাপার না, এটা থাকে, এটা পরে গল্প বলবো। দেন আউট অফ টোটাল অ্যানুয়াল প্রফিট অফ 37,000 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই প্রফিট। আচ্ছা, তার মানে বাকি জনের টাকা 12 মাসের জন্যই কেটেছে, মানে 2 × 12 এখানে বলতে পারি, আর এখানেও 5 × 12 বলতে পারি। তাহলে এটাই হয়ে গেল আমার প্রফিট রেশিও। এতে কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। এবার দেখো কিছু কারণ এখানে কমন যাচ্ছে কি, 24 এখানে হচ্ছে 12 মানে 36। আচ্ছা 12 তো সবার থেকেই কমন যাচ্ছে, 24 আর এখানে 12 মানে 36। 36 মানে এখানেও 12 আছে, এখানেও 12 আছে। 12 কমন গেলে এখানে 3 পড়ে থাকে, এখানে 2 পড়ে থাকে, এখানে 5 পড়ে থাকে। কোনো আপত্তি আছে, কোনো আপত্তি নেই। তাহলে প্রফিট রেশিও পেয়ে গেলাম। তাহলে প্রফিট রেশিও যদি পেয়ে যাই, তাহলে এই যে জেডের ইনভেস্টমেন্ট 23,000 টাকা, এর কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগার দরকারই নেই। আমার তো টোটাল প্রফিট বলা আছে 37,000, তাহলে 5 আর 2 7 আর 3 10, তাহলে 10-এর ভ্যালুই বলা হয়েছে 37,000, হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক, মানে 3700 গুণ, হ্যাঁ কি না? আমার নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্স আর ওয়াই প্রফিট। তাহলে এক্সের প্রফিট 3 ইউনিট, ওয়াই এর প্রফিট হচ্ছে 2 ইউনিট, তাহলে এদের প্রফিটের ডিফারেন্স কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে কত, 3700। কোথায় আছে অপশানে? প্রশ্নের মধ্যে কিছু কি আছে বলো? কিচ্ছু নেই, নাথিং। চলো কোশ্চেন নাম্বার 16 চলে যাই। অ্যাট প্রেজেন্ট শরৎ ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ ইজ সন, খুব ভালো কথা। অ্যান্ড হিজ ডটার ইজ 3 years ইয়ঙ্গার দ্যান হিজ সন। তাহলে এখানে মিডল ম্যান হচ্ছে সন, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি শরৎ আছে, সন আছে, আর ডটার আছে, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। কী বলা হয়েছে, শরৎ ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ ইজ সন, মানে সন যদি এক্স হয় তাহলে শরৎ হচ্ছে 3x, অ্যান্ড হিজ ডটার ইজ 3 years ইয়ঙ্গার দ্যান হিজ সন, তার মানে হচ্ছে x - 3, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। ইট ওয়াজ সাম অফ দ্য এজেস অফ দিস 3 পিপল 3 years এগো ইজ 63, দেন শরৎ প্রেজেন্ট এজ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজের তাদের মধ্যে রিলেশন। তাহলে এখানে প্রেজেন্ট যদি সাম করি, তাহলে সাম কত হবে? তাহলে এখানে 3x + x, 4x + x 5x, তাহলে 5x - 3 ইজিক্যাল টু প্রেজেন্টে কী করে পাবো? তাহলে 3 বছর আগেকার তাদের বয়সের সাম বলা হয়েছে 63। তাহলে বর্তমানে যদি ফিরে আসতে হয়, তাহলে বর্তমানে আসতে গেলে প্রত্যেকের বয়স 3 করে বাড়বে। তাহলে এখানে 3 জন ক্যান্ডিডেট আছে, 3 জনকে 3 বছর করে বাড়া মানে টোটাল 9 বছর বাড়া। আমরা এখানে বলবো 63 + 9, হ্যাঁ কি না? তাহলে বর্তমানে তাদের বয়স কত, টোটাল বয়স কত, 63 + 9। 3 বছর আগে তাদের বয়সের সাম ছিল 63, বর্তমানে প্রত্যেকের বয়স 3 বছর করে বেড়েছে, তাহলে 3 জনকার বয়স 9 বেড়েছে, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট 5x এর ভ্যালু কত হলো, অর্থাৎ 63 প্লাস এই 3 উপরে গেলে এখানে যোগ হয়ে যাবে +12, তার মানে এক্সের ভ্যালু আমার কার ভ্যালু চেয়েছে, শরৎ প্রেজেন্টেজ, মানে 3x এর ভ্যালু চেয়েছে। কোনো ব্যাপার না, এক্সের ভ্যালু কত হয়ে যাবে না, এখানে 63 + 12 মানে হচ্ছে 75, 75/5 হয়ে যাবে আমার কত না, এখানে হচ্ছে 5 × 15 75, আর 15 × 3 মানে হচ্ছে কত, 45। 3x এর ভ্যালু কত হবে, × 3, কারণ শরতের ভ্যালু চেয়েছে, শরতের বয়স চেয়েছে, হ্যাঁ কি না? 45 কোথায় আছে, অপশান সিতে। কোনো আপত্তি নেই। 17, ফাইন্ড দ্য এরিয়া অফ রেগুলার হেক্সাগন হুজ সাইডস মেজার 14√3 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো খুব ভালো করে বুঝবে, রেগুলার হেক্সাগন হচ্ছে দেখতে এরকম হবে, এতে কোনো আপত্তি নেই। মনে রাখবে রেগুলার হেক্সাগনের
এটা যদি আমার ভরকেন্দ্র হয়, এই ভরকেন্দ্রের সঙ্গে প্রত্যেকটা ভার্টেক্স যদি যোগ করে দিই, প্রত্যেকটা শীর্ষবিন্দু যোগ করে দিই, তাহলে আমার কী হয় না 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়। কটা? 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়। আর এই সমবাহু ত্রিভুজগুলোর প্রত্যেকটা সাইড হবে কার সঙ্গে সমান? না হেক্সাগনের প্রত্যেকটা সাইডের সঙ্গে সমান। তাহলে এখানে প্রত্যেকটা সাইড যদি এ হয়, এই সাইডগুলোও এ হবে। ক্লিয়ার? তাহলে 6টা সমবাহু, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজের এরিয়া কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের এরিয়া ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে ইন্টু এ স্কোয়ার। 6টা হলে কত হবে? ইন্টু 6। তাহলে 6 ইন্টু এটা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে হেক্সাগনের এরিয়া। তাহলে এটাকেই যদি আমি কাটাকুটি করি, তাহলে এখানে দেখো 2 3 6, এখানে 2 2 4। তাহলে আমার বই দেখবে লেখা আছে যে হেক্সাগনের এরিয়ার ফর্মুলা হচ্ছে 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, হ্যাঁ কি না? আর এখানে বাহুর ভ্যালু কত বলা আছে? 14√3। তাহলে এখানে 14√3 ইন্টু 14√3, দ্যাটস ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। 2 কেটে কাটাকুটি যাচ্ছে, 2 সাথে 14, ব্যাস। এবার আমায় কী করতে হবে? এখানে দেখতে পাচ্ছি √3 মানে 3 3 হচ্ছে 9। তাহলে আমি এখানে কি ইউনিট দিয়ে করতে পারবো? একদম করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে √3 আর এই √3 গুণ করে কত হলো? 3 হয়ে গেল। 3 তারিখে 9, 9 ইন্টু 7 ইন্টু 14 √3। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। তাহলে 7 4 হচ্ছে 28, মানে 8, 8 9 হচ্ছে 72, 72-এর 2। তখন অবশ্যই আমার এই গুণফলের √3 বাদ দিয়ে ইউনিট ডিজিট কী হবে? 2। তাহলে √3 বাদ দিলে বাকি জায়গায় ইউনিট ডিজিট, বাকি সংখ্যার ইউনিট ডিজিট কত হবে? 2। সেটা একমাত্র অপশান সিতেই আছে, পুরো গুণ করা দরকারই নেই। ক্লিয়ার? একদম ক্লিয়ার। 18, বাই সেলিং অ্যান আর্টিকেল 6/15 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস, হিতেশ ইনকার্স এ লস অফ 28%. ইফ হি সেলস ইট অ্যাট 89% অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস এন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ ইচ। খুব ভালো কথা। তাহলে আমি ধরে নিই যে অ্যাকচুয়াল সেলিং প্রাইস, অ্যাকচুয়াল এসপি আমি 100 ধরে নিলাম, 100 ধরে নিলাম যে বাই সেলিং অ্যান আর্টিকেল 6/15 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস। তাহলে সে বিক্রি করেছে কত? না SP1 কত আমি বলতে পারি? না 100 ইন্টু 6 15। কাটাকুটি করছি 5 দিয়ে, 5 20 100, 5 3 15, 5 2 5 3 2 6, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তার মানে 40-এ বিক্রি করেছে। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। এতে তার লস হয়েছে 28%। তাহলে আমি বলতে পারি 28% লস মানে কত পার্সেন্টেজে বিক্রি করেছে? 100 - 28 মানে 72%। তাহলে 72%-এর ভ্যালুই বলা হয়েছে কত? 40। আর এখান থেকে আমি 100% বিয়োগ বার করলে আমি কী পেয়ে যাবো? সিপি পেয়ে যাবো। তাহলে 40/72 ইন্টু হচ্ছে 100। কাটাকুটি যাচ্ছে, অবশ্যই কাটাকুটি যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 4 দিয়ে এখানে 10, 4 18 72, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9। তাহলে আলটিমেট 500/9 হয়ে যাচ্ছে আমার সিপি, হ্যাঁ কি না? 500/9 সিপি পেয়ে গেলাম। বলছে ইফ ই সেলস ইট অ্যাট 89% অফ ইস অ্যাকচুয়াল সেলিং প্রাইস। তাহলে অ্যাকচুয়াল সেলিং প্রাইস তো 100 ছিল, তাহলে SP2 কত হবে? এর 89%, আর 100-র 89% মানে 89ই হবে। তাহলে SP2 যদি 89 হয়, আমি সিপি দেখতে পাচ্ছি কত? 500/9, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে। তাহলে আমার কখনোই এই 89-এর সঙ্গে আমি এখানে কী করবো না, আমি এখানে SP2 এটা হচ্ছে আমার সিপি বিয়োগ করে এখানে প্রফিট না। যখনই আমার পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে, আমার অ্যাকচুয়াল সিপি অ্যাকচুয়াল SP নিয়ে কোনো মাথা খারাপ করার দরকার নেই। আমি জাস্ট রেশিও নির্ণয় করবো SP2-র সঙ্গে সিপির। রেশিও নির্ণয় করার সময় 9টা আমি এখানে জাস্ট গুণ করে দিতে পারি, ব্যাস গল্প শেষ। তাহলে 89 ইন্টু 9 করলে কত? 9 9 81, 1 হাতে 8, 8 9 72, 8 80, 801, আর এখানে হচ্ছে 500। তাহলে বলো এটার ডিফারেন্সই হচ্ছে আমার কত? প্রফিট। 500 আর 301 হচ্ছে প্রফিট। কত প্রফিট হয়? সবসময় 500 সিপিতে প্রফিট হয়, তাহলে 500 ইন্টু 100, তাহলে 5 হয়ে যাচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। 300/1 মানে 5 6 30, 60.5, 60.2, হ্যাঁ কি না? 5 6 30, 350, হ্যাঁ একদম 60.2, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 19, ব্যাস কোশ্চেন নাম্বার 19 এসে দেখছি একটা বেশ দারুণ একটা অঙ্ক দেখতে পাচ্ছি। বলছি ইফ দ্য বোথ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন a ইন্টু 8x² + 4 প্লাস bx + 4x² - 8 = 0 অ্যান্ড সামথিং 0 আর কমন, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? ওকে, এই প্রশ্নটায় মেন গল্প হচ্ছে যে এই দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের, এই দুটো দ্বিঘাত সমীকরণের কী কমন আছে? না এদের রুট কমন আছে। বোথ রুট, দুটো রুটই কমন। যদি সেটা হয় তাহলে আমি মনে রাখবো যে সাপোজ আমাকে দুটো ইকুয়েশন এরম বলে থাকে যে ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের
এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্স, এটা বেসিক একটা ফর্ম্যাট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। আরেকটা সমীকরণ বললাম পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো দ্বিঘাত সমীকরণ তোমাকে দেখতে পাচ্ছ, দুটো দ্বিঘাত সমীকরণ এখানে বলা আছে। এবার এই দুটো দ্বিঘাত সমীকরণ বললো যে তার রুট হচ্ছে কমন, বোথ রুটস আর কমন। যদি হয় এটা, তাহলে সবসময় মনে রাখবে যে এ বাই পি ইজিক্যাল টু বি বাই কিউ ইজিক্যাল টু সি বাই আর হবে। ওকে, জাস্ট এটুকু গল্প মনে রাখলে এই প্রশ্নের সমাধান সেকেন্ডে হবে। তাহলে আমাকে এই যে ইকুয়েশনটা বলা হয়েছে, ঠিক আছে, এখানে না দেখে বাংলাটা দেখো, এক্সএস, এই যে ইকুয়েশনটি বলা হয়েছে এটাকে আমাকে এই আকারে সাজাতে হবে, আর এই যে ইকুয়েশনটা বলা হয়েছে এটাকেও আমাকে এই আকারে সাজাতে হবে। তবেই তো আমি বলতে পারবো যে এ বাই পি বি বাই কিউ সি বাই আর, মানে কি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, এক্সের কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট যে নাম্বারটাতে রেশিও, আমি তবেই পেতে পারবো, বলে দেয় একদম ঠিক। তাহলে এবার দেখো একে আমি কীভাবে সাজাচ্ছি, এ ইন্টু একে দিয়ে গুণ করে দিই, আলটিমেট একে কী হবে না এ 8x² বা 8ax², তাহলে এরমভাবে লেখো, আলটিমেটলি লিখতে পারি 8ax²। তারপরে এখানে কি লিখতে পাচ্ছি আর x² কোথায় আছে 4x², তারপর এর পাশে ঠিক 4x²কে লিখে দাও। এখানে আছে 4a কনস্ট্যান্ট টার্ম, তারপরে bxকে লেখো, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি, আর কোথাও কিছু আছে না। তারপরে হচ্ছে 4a, এই a আর 4 গুণ করলে 4a আর -8, ব্যাস। তাহলে দেখো এখানেও x², এখানেও x², তাহলে এটাকে ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো যে এখানে x² কমন গেলে, x² যদি কমন যায় তাহলে আমি কি লিখতে পারি না 4a প্লাস 4a না 8a প্লাস 4, হ্যাঁ কি না, ইন্টু x²। তাহলে হলো আমার দেখো ax² প্লাস bx প্লাস সি, এটা হচ্ছে a, এটা b, এটা c, হ্যাঁ কি না, পুরোটা c ইজিক্যাল টু 0 লিখতে পারি তো, বলো একদম লিখতে পারি, এতে কোনো আপত্তি নেই, বলো। এবার দেখো নেক্সট সমীকরণটার দিকে যাচ্ছি। তাহলে নেক্সট সমীকরণ আমার ভাবতেই হবে না, আমি দেখতে পাচ্ছি এখানে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6ax²। তাহলে x² এখানে কোএফিশিয়েন্ট কে আছে না 6a, আর এখানে দেখতে পাচ্ছি 3a, তাহলে x² মানে হচ্ছে আমার 6a প্লাস হচ্ছে কত, 3a না 3, 6a প্লাস 3x² প্লাস kx, আর এখানে 3a মাইনাস কত 6, হ্যাঁ কি না, ইজিক্যাল টু 0। তাহলে বোঝা গেল যে আলটিমেট ax² প্লাস bx প্লাস সি আকারে সাজানো হয়েছে, ওটা একদম ঠিক। এবার আমায় কী করতে হবে না a বাই পি ইজিক্যাল টু বি বাই কিউ ইজিক্যাল টু সি বাই আর লিখতে হবে। তার মানে কী লিখতে পারি না 8a প্লাস 4 বাই 6a প্লাস 3 ইজিক্যাল টু বি বাই কে ইজিক্যাল টু, এখানে দেখো 4a মাইনাস 8, তার মানে এখান থেকে দেখো কিছু কমন যাচ্ছে কি, 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে কি লিখতে পারি a মাইনাস 2, 4 কমন গেলে লিখতে পারি a মাইনাস 2, এখান থেকে 3 কমন গেলে লিখতে পারি a মাইনাস 2, a মাইনাস 2 ক্যান্সেল হবে, বি বাই কে ইজিক্যাল টু 4/3। বলো কোনো আপত্তি, বলো কোনো আপত্তি নেই, ক্লিয়ার তো, বলো একদম ক্লিয়ার। তাহলে এবার আমাকে বলো তাহলে বি বাই কে, এবার দেখো আমার নির্ণয় করতে হবে কি 9b² মাইনাস 16k²। তাহলে বলো 9b² মাইনাস 16k², এর গল্পটা আমি কীভাবে ভাববো, দেখো 9b² মাইনাস 16k², তাহলে বি এর জায়গায় আমি কি লিখতে পারি, বি সমান আমি লিখতে পারি যে সাপোজ আমি লিখতে পেলাম যে 4p আর কে সমান 3p লিখতে পারি। তাহলে 9 ইন্টু 4, এখানে বি এর ভ্যালু কি লিখতে পারি 4p আর কে, এদের রেশিও পেয়েছি বি বাই কে ইজ ইকাল টু 4/3, তার মানে আলটিমেট বি ইজ ইকাল টু 4/3 আর কে ইজ 4p আর কে ইজ ইকাল টু 3p লিখতে পারি। তাহলে বি এর জায়গায় 4p বসালে কত হচ্ছে 16p² মাইনাস 16 ইন্টু কে ইজ ইকাল টু 3p, মানে 3p মানে হচ্ছে 9p²। তাহলে আলটিমেট 9 ইন্টু 16 144, আর 16 ইন্টু 9 144, তাহলে আলটিমেট 144p² মাইনাস 144p², ডিফারেন্স কত হবে 0 হবে। অপশান ডি হল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে জাস্ট প্রশ্নের মধ্যে কিছু নেই, জাস্ট আমাকে এইটুকু বুঝতে হতো, তাহলেই বেশ। নেক্সট প্রশ্ন, a:b 2:3 দেন এটা এটা, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এখানে যখনই দেখতে পাবো এই ধরনের গল্প বলা হয়েছে, আমি জাস্ট কিচ্ছু করবো না, a এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 3 আমি জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দেবো, হ্যাঁ কি না, এই রেশিওতে। তাহলে a এর ভ্যালু যদি 2 বসাই তাহলে হচ্ছে 2 এর কিউব 8, মানে 7 ইন্টু 8 মাইনাস বি এর কিউব কত 3 ইন্টু 2 ইন্টু 27, হ্যাঁ কি না। তাহলে 7 ইন্টু 8 56, 27 দুগুণে 54, 56 মাইনাস 54 মানে হচ্ছে 2, তাহলে আলটিমেট 2 একমাত্র অপশানে দেখতে পাচ্ছি 2:19, বাকিটা করার দরকারই নেই। ওকে, তুমি এখানে বি এর কিউব মাইনাস এর কিউব, বি এর কিউব কত হবে, বি এর কিউব হচ্ছে 3 এর কিউব হচ্ছে 27, আর 2 এর কিউব হচ্ছে কত, 2 এর কিউব হচ্ছে কত 8,
27 মাইনাস 60 হচ্ছে কত? 19। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 21, ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, আচ্ছা পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, কিউ ও আর হচ্ছে 130 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি পি কিউ আর, ও ইজ দ্য ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল, এটা বলা হয়েছে। যখনই ও হচ্ছে ইন সেন্টার বলা হয়েছে, ইন সেন্টার কী করে তৈরি হয় না, প্রত্যেকটা কোণের অন্তর সমদ্বিখণ্ডক যে পয়েন্টে মিট করে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে এটা যদি আমার ও হয়, তাহলে এই কিউ ও আর এর সঙ্গে এই পি এর একটা রিলেশন আছে। কী রিলেশন না, কিউ ও আর যদি থিটা, পি যদি আমার থিটা হয়, তাহলে অবশ্যই এই কিউ ও আর এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। আর এই 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2 এর ভ্যালু কত বলা হয়েছে দাদা? 130 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এবার আমাকে বলো থিটা বাই 2 এর ভ্যালু কত হবে? 130 মাইনাস 90 মানে 40, তাহলে থিটার ভ্যালু কত হবে? ইন্টু 2 80। তাহলে আমাকে তো কিউ পি আরই চেয়েছে, হ্যাঁ কি না? কিউ পি আরই চেয়েছে মানে থিটার ভ্যালু চেয়েছে মানে কত ডিগ্রি? 80 ডিগ্রি। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 22, বাহ। 3 printing machines P, Q and R, when each is working alone, can print 1 lakh books in respectively 8 hours, 16 hours and 24 hours. These machines print books in turn of 1 hour each, starting with P followed by Q and then R. মানে আলটিমেট গল্প বলা হচ্ছে যে পি কিউ আর তিনজনেই 1 লাখ করে প্রিন্ট করতে পারে, তাদের নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে যে প্রথম 1 ঘন্টা পি কাজ করলো, তারপরে 1 ঘন্টা কিউ কাজ করছে, তারপরে 1 ঘন্টা আর কাজ করছে, এইভাবে কাজ চলছে। তাহলে পি যদি 1 লাখ, আমি 1 লাখকে একই ভাববো, একের পেছনে 5টা শূন্য ভাববো না, 1 লাখ প্রিন্ট করতে 8 ঘন্টা সমান নেয়, 8 ঘন্টা সময় নেয়, তাহলে 8 ঘন্টায় সে করছে 1 লাখ প্রিন্ট, 1 লাখ প্রিন্ট, ঠিক আছে? তাহলে আলটিমেট 1 ঘন্টায় যা করবে সেটাই তার এফিসিয়েন্সি, বলে দেয় একদম ঠিক। তাহলে 1 ঘন্টায় সে কত করবে? 1/8 লাখ প্রিন্ট। তাহলে পি 1 ঘন্টায় 1/8 লাখ প্রিন্ট করে, তাহলে এটা পি এর এফিসিয়েন্সি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? পি এর এফিসিয়েন্সি। সিমিলারলি কিউ এর এফিসিয়েন্সি কত হবে? কিউ কী করছে? 16 ঘন্টায় করছে, তাহলে কিউ এর হবে 1/16, আর আর এর কত হবে না 1/24। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। এবার তারা কী করছে? তারা প্রত্যেক ঘন্টায় প্রথম 1 ঘন্টা পি কাজ করলো, তার মানে সে 1/8 ইউনিট কাজ করলো, তারপরের ঘন্টায় বি করলো মানে 1/16 ইউনিট কাজ করলো, তারপরের ঘন্টায় পরের ঘন্টায় কিউ করলো, তারপরে ঘন্টা আর করলো, আর কত করলো? 1/24। তাহলে 1 ঘন্টা টোটাল 3 ঘন্টায় হলো এত ইউনিট কাজ, 3 আওয়ার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। তাহলে এলসিএম কত হবে? তাহলে 8, 16, 24 এলসিএম হয়ে যাবে 48। তাহলে আলটিমেট 48 মানে এখানে 6, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, তাহলে আলটিমেট 6 প্লাস 3 প্লাস 2 মানে হচ্ছে আলটিমেট 11/48, একবার লিখে দিলাম 11/48। তাহলে 11/48 ইউনিট কাজ আমার হয়ে গেল কত ঘন্টায়? বা 11/48 লাখ কাজ হয়ে গেল, এত লাখ প্রিন্ট হয়ে গেল 3 ঘন্টায়। এতে কোনো আপত্তি নেই। এটুকু কাজ আমি এই প্রথম লাইন থেকেই বুঝে গেলাম। এবার কী বলা হলো? হাউএভার আফটার এ টোটাল অফ 9 আওয়ার্স পি স্টপস ফাংশনিং। 9 ঘন্টা পরে পি কাজ করা ছেড়ে গেল, তাহলে 9 ঘন্টায় কত ইউনিট কাজ হয়েছে? 3 ঘন্টা থেকে 9 ঘন্টা, মানে আমার আলটিমেট টাইম কী করেছি? 3 গুণ করেছি। তাহলে টাইম যদি আমার 3 গুণ হয়, কাজও 3 গুণ হবে, এতে কোনো আপত্তি নেই। তার মানে 3 গুণ হলে 33/48 হবে, কাটাকুটি করার কোনো দরকার নেই। 33/48 লাখ কাজ হয়ে যাবে 9 ঘন্টায়। তাহলে কত আর কাজ পড়ে আছে? টোটাল কাজ হচ্ছে আমার কত? টোটাল কাজ হচ্ছে আমার 1 লাখ, হ্যাঁ কি না? তাহলে আমার রিমেনিং ওয়ার্ক পড়ে আছে আমার 1 মাইনাস 33/48, হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে 1 মাইনাস 33/48 মানে কত না 15/48, বলবে দাদা একদম ঠিক। তাহলে 15/48 পাশে লেখো, জায়গা বাঁচাতে হবে আমাকে। তাহলে 15/48 কাজ আমার পড়ে আছে, কোনো আপত্তি নেই। এবার কি দেখতে পাচ্ছি না? এবার দেখতে পাচ্ছি আমি না কিউ আর আর কন্টিনিউ করছে ওয়ার্কিং অল্টারনেটলি ফর অ্যান আওয়ার ইচ। তারপর কিউ অ্যান্ড আর অল্টারনেটভাবেই কাজ করছে, উইথ কিউ ওয়ার্কিং ডিউরিং দ্য 10th আওয়ার। কিউ প্রথম কাজ শুরু করলো, টিল দ্য প্রিন্টিং অফ অল দ্য 1 লাখ বুকস আর ইজ কমপ্লিট, যতক্ষণ না 1 লাখ বুক প্রিন্ট করা শেষ হয়। ইন হাউ মেনি আওয়ার্স ইন অল ডিড মেশিন কিউ অ্যান্ড আর কমপ্লিট প্রিন্টিং দ্য রিমেনিং বুকস। তাহলে বাকি কাজ মানে এই 15/48 লাখ বুক প্রিন্ট করতে কিউ আর আরে কত সময় লেগেছে? তাহলে দেখতে পাচ্ছি এর পরের ঘন্টা থেকে 10তম ঘন্টা থেকে কিউ আর আর অল্টারনেটলি কাজ করছে। তাহলে
কিউব প্রথমে কত ইউনিট কাজ করবে, 1/16 লাখ। পরের ঘন্টায় বি এসে 1/24 লাখ কাজ করবে। তাহলে 1/16 প্লাস 1/24 করলে কত হবে, 5/48, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে 5/48 ইউনিট কাজ কত ঘন্টায় হবে, 2 ঘন্টায় হবে, কারণ প্রথম ঘন্টায় কিউ করেছে 10th আওয়ারে, 11th আওয়ারে আর করেছে, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তাহলে 2 ঘন্টায় কাজ হবে 5/48, আমায় করতে হবে 15/48। তাহলে 15/48 মানে এখানে কত গুণ, 5 থেকে 15 হয়েছে মানে 3 গুণ হয়েছে বাবা। তাহলে টাইমও 3 গুণ লাগবে। তাহলে 2 ঘন্টাকে 3 গুণ করলে কত হবে, 6 ঘন্টা। বলো কোনো আপত্তি আছে? অপশান বি হয়ে গেল আমার কারেক্ট আনসার। প্রশ্নের কলেবর বিশাল বড়, যদি আমি ঠিকঠাক আমার গ্রিপ থাকে অঙ্কের ওপর, আর যদি আমার যেটা বোধগম্য ব্যাপারটা আছে, এটা আমার মধ্যে শিক্ষাটা আছে, সেটা যদি ঠিকঠাক থাকে, প্রশ্ন করতে বেশিক্ষণ সময় লাগে না। ওকে, there is a wooden block in the form of a cube whose each side is 8 meter long. The maximum possible number of cylinders with a diameter of 1 meter and height of 4 meters were cut from this block. The cylinders are to be painted at the rate of 14 per square meter. What is the total amount needed to paint all the cylinders if we paint the entire surface of each cylinder? করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে প্রশ্ন। শুধু আমি দেখতে পাচ্ছি যেখানে একটাই গল্প বলা হয়েছে, টেক পাই ইজ ইকাল টু 22। সিলিন্ডার মানে হচ্ছে অবশ্যই আমার এখানে পাইয়ের গল্প আসবে, হ্যাঁ কি না। যদি আমি টোটাল সারফেস এরিয়া নিই তাহলে এখানে 2πr/h প্লাস 2πr² আসবে, তাহলে পাই তো আসবেই। তাহলে পাই যখন আসবে তার ভ্যালু 22-এর সাথে ধরে নিতে বলেছে, তার মানে যেটা আমার আনসার হবে সেটা মাল্টিপল অফ 22-এর সাথে হবে। তাহলে যে 1 নম্বর প্রশ্ন একবার বুঝে গেছে সে এই প্রশ্নও বুঝে যাবে। তাহলে মাল্টিপল অফ 22-এর সাত, এই 22-এর সাতের মধ্যে 7 কোথায় যাবে, 7কে তো আমার যেরকম করে কাটতে হবে, তবেই তো আমার আনসারটা 22-এর মাল্টিপল হবে। আর 7কে কাটতে সাহায্য করবে কে না, দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে দ্য সিলিন্ডার্স আর টু বি পেন্টেড অ্যাট দ্য রেট অফ 40 পার স্কোয়ার মিটার। তাহলে পার স্কোয়ার মিটারে 14, যত স্কোয়ার মিটার হবে 14 দিয়ে গুণ হবে। আর এই 14-র মধ্যে কে লুকিয়ে আছে, 7 লুকিয়ে আছে। তাহলে 7 14কে পুরোপুরি ক্যান্সেল আউট করে দেবে। এবার পেয়ে গেলাম আমি কি, যেটা আনসার হবে সেটা মাল্টিপল অফ 22 হবে। আর মাল্টিপল অফ 22 মানে অবশ্যই সেটা মাল্টিপল অফ 11। তার মানে 11-র ডিভিসিবিলিটি আমায় চেক করতে হবে। বলো 11-র ডিভিসিবিলিটি কী করে চেক করে, কোনো একটা সংখ্যার মধ্যে, কোনো একটা বড় সংখ্যার মধ্যে অড প্লেসে যে নাম্বারগুলো লেখা আছে তাদের সাম, ইভেন প্লেসে যে সংখ্যাগুলো লেখা তাদের সাম, তাদের ডিফারেন্স যদি 0 বা 11 মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা 11তেই ভাগ যাবে। তাহলে দেখো প্রথম অপশানে কী আছে, 2 প্লাস অড প্লেস কী হবে, 2, 5-এ 7, 7-এর সাথে 14, 4 থেকে 2, 4 আর 2 যোগ করলে কত, 6, 14 মাইনাস 6 কত, 8। তার মানে এটা 11 দিয়ে ডিভিসিবল নয়। 2 প্লাস 4 6, 6 আর 5-এ 11, 5 আর 3 হচ্ছে 8, এটাও ডিফারেন্স 11 মাল্টিপল অথবা 0 নয়। এখানে কী হচ্ছে, 3 আর 2 আর 3, 5 আর 4, 9, 5 প্লাস 4 যোগ করলে 9, 11 মাল্টিপল। 2 প্লাস 3 5, 5-এর 10, 4 আর 2 হচ্ছে 6, এটাও 11 মাল্টিপল নয়। একমাত্র অপশান সি হয়ে গেল আমার 11 মাল্টিপল, এবং সেটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কোনো অঙ্ক করার প্রয়োজন নেই। আমি রিয়েল টাইম পরীক্ষায় কীভাবে প্রশ্ন করবে তোমরা সেই জিনিসটা দেখাচ্ছি, তোমাদের অঙ্ক আমি শেখাচ্ছি না। ঠিক আছে, আর যদি কেউ চাবে এই অঙ্কটা আমি পুরোপুরি কীভাবে হবে আমার ব্যাপারটা যদি বুঝতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে আমি এই অঙ্কটার বা এই যে দুটো অঙ্ক আমি এইভাবে দেখালাম তার আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য তুমি আমাকে কমেন্টে বলবে আমি এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে, অ্যাকচুয়াল সলভ মেথড কী সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু পরীক্ষায় তুমি কীভাবে করবে সেই মেথড আমি দেখালাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম হল অ্যাপ্রোচ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 56। খুব ভালো কথা। দেয়ার ডিফারেন্স ইজ 1-এর সাথে অফ দেয়ার সাম। তাহলে আমি বলতে পারি যে সাম বলা হয়েছে কত, দুটো সংখ্যার 56। তাহলে ডিফারেন্স কত বলা হয়েছে, ডিফারেন্স হয়ে যাবে আমার 56-র 1-এর সাথে। তাহলে 56 ইন্টু 1-এর সাথে করলে কত হয়, 8 হয়। তাহলে সাম জানি, ডিফারেন্স জানি, এদের মধ্যে বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যাটি কী করে বার করবো, ধরলাম আমি হচ্ছে সাম হচ্ছে এক্স আর ওয়াই দুটো সংখ্যা, তাদের সাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই বললাম ডিফারেন্স, বলে দিলাম যে এক্স গ্রেটার দ্যান ওয়াই। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স হচ্ছে বড়ো সংখ্যার ভ্যালু কী করে বার করবো না, সাম প্লাস ডিফারেন্স বাই 2, মানে 56 আর 8 যোগ করবো, 56 প্লাস 8 কত, 64, আর বাই 2 করলে 32। আর ওয়াই কত হবে, সাম মাইনাস ডিফারেন্স 56 মাইনাস 8 করলে কত হবে, 48 বাই 2, মানে হচ্ছে 24। এবার বলো এলসিএম অফ, এগুলো লিখছি তোমাদের জন্য খালি বোঝানোর জন্য, 32 অ্যান্ড 24 ইজ, আমরা সবাই জানি 96, এটা করার দরকার লাগে না।
তাহলে এই চারটে সংখ্যার মধ্যে সেই সংখ্যাটা আমার আনসার যে 32 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 24 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 63 32 দিয়ে ভাগ যায় না, 84 32 দিয়ে ভাগ যায় না, 72 32 দিয়ে ভাগ যায় না, একমাত্র 96 32 দিয়ে ভাগ যায়। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। ওকে, চলো চলে যাই নেক্সট প্রশ্ন। 6859 এর কিউব রুট। দেখো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের প্রত্যেককে বলে দিই, যদি 1 থেকে আমাকে কিন্তু অ্যাটলিস্ট 25 অবধি সংখ্যার কিউব আমাকে মুখস্থ রাখতেই হবে যদি আমার সরকারি চাকরি পেতে হয়। আর স্কোয়ার 1 থেকে মিনিমাম 45 অবধি, 50 অবধি হলে তো খুব ভালো হয়। ঠিক আছে, এদের নাম এই স্কোয়ার কিন্তু আমার মুখস্থ রাখতেই হবে। তোমরা জানো, সবাই জানো যে 11 কিউব, এখানে অবধি তোমাদের নলেজ শেষ হয়ে যায়। এরপরে 12 কিউব বললেই তোমাদের মুখ থেকে কিচ্ছু বেরোয় না। 1 7 2 8। যদি বলি আমি 13 কিউব, 13 কিউব দাদা কত হবে না 2 1 9 7। যদি বলি আমি 14, আমি যেরকমভাবে বলছি না, আমি যেরকমভাবে মুখে মুখে বলছি সেইভাবেই কিন্তু তোমার মুখ থেকে বেরোনো উচিত। ঠিক আছে, এরকমভাবেই তোমাদের মুখস্থ করতে হবে। 2 7 4 4। 15 কিউব, 15 কিউব কত হবে দাদা? 15 কিউব মানে ইউনিট ডিজিট তো 5 হবেই, তাহলে বাবা 3375। এইভাবে তোমার মুখ থেকে বেরোতে হবে। ঠিক আছে, তাহলে বলো তো 6859 এর ঘনমূল কী হবে? তাহলে 6859 কোনো একটা সংখ্যার কিউব। তাহলে 6859 কার কিউব? 6859 কিচ্ছু নয়, 19-এর কিউব। তাহলে এর ঘনমূল কত হবে? 19 হবে। বোঝা গেল? একদম ঠিক। ঠিক আছে, তাহলে 1 থেকে 25 অবধি সংখ্যার কিউব যেন তোমার মাথায় থাকে। বলো। আর 256 কী দিয়েছে? 16 স্কোয়ার। আর 16 স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 4। তাহলে তার 1/4 করলে 4 টু দি পাওয়ার 4, এর 4th রুট মানে আলটিমেট 4 টু দি পাওয়ার 4, আর পাওয়ারটা কী হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে। তাহলে 4 ছাড়া ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আলটিমেট হচ্ছে 4 হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে 19/4 ইন্টু 2/57 ইন্টু হচ্ছে 168, এটা হচ্ছে আমার আনসার। 19 3 হচ্ছে 57, আচ্ছা 168 ছিল, ভেরি সরি। 3কে দিয়ে 3 5 15, 3 6 18 56, 4কে দিয়ে 4 14 56, 14 2 28। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন 26। অ্যাট হোয়াট রেট পার ইয়ার উইল এ সাম মানি ডাবল ইটসেলফ ইন 16 ইয়ার্স ইন সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট যারা আমার ক্লাস করেছো তারা দেখেই বলবে যে আলটিমেট একটা সংখ্যা ডবল হচ্ছে, মানে 1 টাকা রাখলে সেটা আমি 2 টাকা পাচ্ছি। তার মানে এ যদি প্রিন্সিপাল হয়, 2 হচ্ছে আমার অ্যামাউন্ট, তার মানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার কত? 1। হ্যাঁ কি না? 2 টাকা যদি অ্যামাউন্ট হয়, 1টা যদি প্রিন্সিপাল হয়, তার মানে সিম্পল ইন্টারেস্ট কত? 2 - 1 1, এটা তো ইন্টারেস্ট। তার মানে 1 টাকা রাখলে আমি 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তার মানে এসআই পার্সেন্টেজ কত হবে না 100%। যত টাকা আমার প্রিন্সিপাল তত টাকাই আমার ইন্টারেস্ট হচ্ছে, 100% এসআই পার্সেন্টেজ। আর এসআই পার্সেন্টেজ কী করে পাওয়া যায়? রেট পার্সেন্টেজ ইন্টু টাইম করে। তাহলে রেট পার্সেন্টেজ আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ কি না? আমাকে হোয়াট রেট নির্ণয় করতে হবে। টাইম বলা হয়েছে 16 ইয়ার্স, তার মানে আমার রেট পার্সেন্টেজ ইন্টু টাইম কত? 16 = 100%। তাহলে আলটিমেট পার্সেন্টেজ ক্যান্সেল আউট হলো। তাহলে আর রেট পার্সেন্টেজ কত হবে? 100/16। আর 100/16 মানে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে এখানে, 4 দিয়ে এখানে 4 4 16, এখানে 25/4। আর 25/4 মানে আমি জানি, সবাই জানি। আর 1/16 মানেও বলতে পারি 12 পয়েন্ট কত হচ্ছে, সরি 25/4 মানে হচ্ছে কত হচ্ছে না 6.25। বলো 1/16 মানে আমরা জানি 6.25। 1/16কে আমরা যখন পার্সেন্টেজে, যখন আমি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বলেছিলাম, তখন নিশ্চয়ই বলেছিলাম যে 1/16 আলটিমেট 6.25%। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। নেক্সট প্রশ্ন 27। There are 78 members in a group. A 22 member, আচ্ছা there are 78 members in group A. আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ এ আছে যেখানে 78 জন মেম্বার আছে। 22 মেম্বার্স ইন গ্রুপ বি, আর একটা গ্রুপ বি আছে যেখানে 22 মেম্বার আছে। 34 মেম্বার ইন গ্রুপ সি, তাহলে গ্রুপ সিও আছে সেখানে 34 মেম্বার আছে। খুব ভালো কথা। All the members of these groups went to a restaurant. বাবা খেতে গেছে। The average amount spent on each member of group ABC is 136, 383, 457. ওকে, তাহলে এ গ্রুপ এর প্রত্যেকে 136 টাকা খরচা করেছে, গ্রুপ বি এর প্রত্যেকে 383 টাকা খরচা করেছে, আর গ্রুপ সি এর প্রত্যেকে 457 টাকা খরচা করেছে।
ঠিক আছে। দ্য ওভারঅল অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড পার মেম্বার, তাহলে প্রত্যেকটা গ্রুপকে যদি কম্বাইন করে আলটিমেট একটা গ্রুপ বানাই, তাহলে সেই গ্রুপের প্রত্যেকটা মেম্বার কত টাকা করে খরচা করেছে সেটা আমার নির্ণয় করতে হবে। আমি বলেছি এই প্রশ্ন তোমরা ওয়েটেড অ্যাভারেজ বা ফেলানা লিঙ্ক অনেক রকমের গল্প তোমরা শেখো, কিচ্ছু দরকার নেই। জাস্ট আমি দেখবো চারটে যে অপশান আছে, চারটে অপশানে ইউনিট ডিজিট আলাদা আছে কিনা, আলাদা আছে, এবং কোনো 5 থাকলে তার সঙ্গে জিরোর গল্প আছে কিনা, জিরোর গল্প নেই, তার মানে আমি ইউনিট ডিজিট দিয়ে অনায়াসে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি 78 জনের প্রত্যেকে 136 করে খরচা করছে। এরা কত টোটাল খরচ করছে এরা, না 8 আর 6 গুণ করলে, আমি শুধু ইউনিট ডিজিট দেখবো, 8 6 গুণ করলে কত 48, তার মানে এদের গুণফলের ইউনিট ডিজিট কত হবে 8, প্লাস 3 দুগুণে কত 6, শুধু ইউনিট ডিজিট নিয়ে ভাববো, 4 সাথে কত 28, তার মানে এখানেও হচ্ছে 8, বাই কী হবে না বাই টোটাল নাম্বার অফ মেম্বার্স, তাহলে এখানে 78, এখানে 22, আর এখানে হচ্ছে 34, তাহলে 8 আর 2 10 মানে 0, প্লাস 4 মানে 4, নিচে হবে 4, তাহলে আলটিমেট দেখো কত হচ্ছে এখানে, 8 আর 8 16 হচ্ছে 22 বাই 4। তাহলে এবার দেখো সামথিং একটা এমন একটা সংখ্যা, বড়ো সংখ্যা ছিল, তার ইউনিট ডিজিট কত হচ্ছে 2, আর নিচে আলটিমেট আমি 4 দিয়ে ভাগ করছি। তাহলে 4কে কী দিয়ে গুণ করলে আমি ইউনিট ডিজিট 2 পাই? দাদা আমি বলবো যে 4কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 4 3 12, 2 পাবো ইউনিট ডিজিট। 4কে যদি 8 দিয়ে গুণ করি, 4 8 32, আমি কী পাবো 2 পাবো ইউনিট ডিজিট গুণফলের। তাহলে আমার যেটা আনসার হবে, তার ইউনিট ডিজিট 3 হতে পারে, তার ইউনিট ডিজিট 8ও হতে পারে। 3 কোথাও আছে এখানে? কোথাও নেই। 8 আছে, একদম অপশান সি। আনসার কী হলো? অপশান সি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে ইউনিট ডিজিট যে একবার খুব ভালো করে বুঝেছে, তার এই ধরনের প্রশ্ন সলিউশন করতে সেকেন্ড লাগবে। বুঝতে পেরেছ? চলে যাও পরের প্রশ্ন। আচ্ছা, এখানে পি ঢাকা পড়ে গেছে। পি সেলস, হ্যাঁ, পি সেলস, P sells an item to Q at 50% profit. Q sells the same item to R at 60% loss. If R paid 3234 for the item, then at what price is the item purchased by P? আচ্ছা, কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছি পি সেল করছে কিউকে, কিউ সেল করছে আরকে। পি থেকে কিউতে যাচ্ছি, কিউ থেকে আমি যাচ্ছি কোথায়? আরে। এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। এই প্রশ্ন তোমাদের আগেও করেছি প্রফিট অ্যান্ড লসে। বলছে পি একটা টাকা কিনেছিল, সামথিং পি এর কস্ট প্রাইস সামথিং একটা আছে, সে কী করছে 50% প্রফিটে বিক্রি করছে। 50% প্রফিট মানে কি? অর্থাৎ আমি বলবো যে 2 জিনিস আলটিমেট 2 50% মানে কি? 50% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2, হ্যাঁ কি না? তো মানে 2 টাকায় আমার 1 টাকা প্রফিট হচ্ছে, তার আলটিমেট 1 টাকা প্রফিট হলে কতই বিক্রি হচ্ছে? 3 টাকা বিক্রি হচ্ছে। মানে আলটিমেট পি এর কাছে যে টাকায় জিনিসটা পাওয়া গেছিলো, সেটা কিউ এর কাছে পৌঁছালে 3 2 গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে পি এর কস্ট প্রাইস ইন্টু 3 2 করলে কিউ এর কস্ট প্রাইস হয়। ক্লিয়ার? বলো একদম ঠিক। সিমিলারলি কিউ সেলস দ্য সেম আইটেম অ্যাট 60% লস। আচ্ছা, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, 60%-এর ভ্যালু হচ্ছে 3/5। লস মানে হচ্ছে 5 যদি আমার সিপি হয়, তাহলে 3 লস হয়েছে, তাহলে আলটিমেট 5 - 3 2 বিক্রি হয়েছে। তাহলে কিউ এর যা কস্ট প্রাইস, সেটা 2 এর 5 গুণ করলে আর এর কস্ট প্রাইস হয়। বলবো দাদা একদম ঠিক। এবার বলা হয়েছে আর পে করেছে কত না 3234। তাহলে দেখো আরকে 2 এর কিউকে 2 এর 5 গুণ করলে আর পাই। তাহলে আর থেকে যখন আমি কিউতে ফিরে আসবো, তখন কী করব? 5 2 গুণ করব। তাহলে 3234 ইন্টু 5 2। আবার যখন এখান থেকে পিতে ফিরে আসবো, তখন আমাকে কী করতে হবে না, পি থেকে কিউয়ে পৌঁছাতে গেলে 3 2 গুণ করতে হয়েছিল, তাহলে কিউ থেকে পিতে আসতে 2 3 গুণ করতে হবে। তাহলে জাস্ট 3234 ইন্টু 5 2 ইন্টু 2 3। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল। আর কি হবে? আর যেটা আনসার হবে তার ইউনিট ডিজিট অবশ্যই 5 আছে, মানে কি 5-এর গুণিতক হবে, আর 5-এর গুণিতক মানে ইউনিট ডিজিট 0 হবে অথবা 5 হবে। অপশান এ হলো কারেক্ট আনসার। করার তো দরকার নেই, আর করতে চাও যখন করে ফেলো। এখানে দেখতে হবে 3 1 3, তারপর হচ্ছে দেখতে পাই 23, মানে হচ্ছে 3 7 21, 21 আর 3 8 24, 1078। 5 দিয়ে গুণ করলে 5 8 40 0 4, 35 আর 4 39 9, 50 + 3 53। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার। 29, তাহলে আনসার কী হলো অপশানে? 29, এ ডিলার বাইস 2 আর্টিকেল অ্যাট এক্স অ্যান্ড ওয়াই, 2 আর্টিকেল এক্স অ্যান্ড ওয়াই ফর 500 ইচ। আচ্ছা, এই প্রশ্নটাও 3-4টে এখানে স্টার দিয়ে রাখো, বহুবার রিপিট হয়েছে, এবং শিফট 2 থেকেও দেখবো যে এই প্রশ্নটা আবার আছে। তাহলে তখন আমি এর প্রশ্নটা সলভ করাবো না, জাস্ট তোমাদের বলে দেবো যে প্রথম শিফটে 29 নম্বর প্রশ্নটা দেখে নাও, তাহলেই তোমার এই সলভটা, খালি এখানে ডিজিট চেঞ্জ হয়েছে, সেম মেথড। ওকে,
ভালো করে বুঝবে, প্রশ্নের মধ্যে কিছু নেই। কী বলা হয়েছে? এ ডিলার বাইজ 2 আর্টিকেল এক্স অ্যান্ড ওয়াই ফর 500 ইচ। তার মানে দেখতে পাচ্ছি এখানে সিপি বলা হয়েছে, এখানেও আমার সিপি বলা হয়েছে। কার কার সিপি বলা হয়েছে? সিপি অফ এক্স আর সিপি অফ ওয়াই। কত? 500, এখানেও 500। এতে কোনো আপত্তি নেই। হি মার্কস ইচ অফ দেম অ্যাট সেম প্রাইস। তাহলে এমপি, এক্সেরও এমপি যা সেম, ওয়াইয়ের এমপি তাই, একই না? বলো একদম ঠিক। বলছে বাই গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 50% অ্যান্ড 28%, হি 20% অ্যান্ড স্টিল আর্নস 958 অ্যাজ প্রফিট। প্রথম এক্সটি বিক্রি করলো, সে কী করলো? এক্স আইটেমটি বিক্রি করলো 50% এবং 28% দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে, এবং ডিসকাউন্ট দেওয়ার পর 958 টাকা তার প্রফিট হয়েছে। তাহলে প্রফিট যদি 958 বলি, তাহলে আমি বলবো এর এসপি কত? প্রথম এক্সের এসপি কত হবে? 500 প্লাস 958 মানে হচ্ছে 1458। এতে কোনো কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট আমাকে বলো যে এসপি আমি কী করে পাই? এসপি আমি কী করে পাই? না এমপির ওপর ডিসকাউন্ট দিয়ে। তাহলে এমপির ওপর কত ডিসকাউন্ট দিচ্ছে এমপি? সাপোজ আমি ধরলাম পি। তাহলে প্রথমে আমি দিয়েছি 50% ডিসকাউন্ট, মানে হচ্ছে আলটিমেট 2-এ 1 ডিসকাউন্ট দিয়েছি। 50% মানে কি? 2-এর জিনিস যেটা 2 মার্ক প্রাইসের, সেটা আমি 1 ডিসকাউন্টে বিক্রি করেছি। তাহলে 2-এর জিনিস আমি 1-এ বিক্রি করি, আলটিমেট 1-এর 2 বিক্রি হয়েছে, কোনো আপত্তি নেই। তাহলে পি ইন্টু 1-এর 2 ইন্টু 28%, আর 4% মানে 1-এর 25, 28% মানে 7-এর 25। তাহলে 25-এ যদি আমি 7 ডিসকাউন্ট দিই, তাহলে কতই বিক্রি হয়েছে? 25 মাইনাস 7, 18-এর 25-এ বিক্রি হয়েছে। তাহলে একদম ঠিক। তাহলে ইন্টু 18-এর 25, তাহলে এটা করলে আমি কী পাবো? না 1458 পাবো, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এই জ্ঞানটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমি এসপি থেকে এমপিতে কী করে ফিরে যাব? না এর সঙ্গে জাস্ট এই ফ্র্যাকশনগুলোর উল্টো করে দেবো। একটু আগেই বোঝালাম যে এর 2-এর 1 আর এখানে 25-এর 18। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কাটাকুটি যাবে? কাটাকুটি কি যাবে বলো? 2কে দিয়ে এখানে হচ্ছে 9, 9কে দিয়ে এখানে 9কে 9, 5 55, 6 9 54, 9 2 হচ্ছে 18, 162 ইন্টু 25। তাহলে এসপি কত পেলাম? 162 ইন্টু 25। ঠিক আছে, গুণ করার দরকার নেই। তাহলে আলটিমেট আমি এর এসপি পেয়ে গেলাম 162 ইন্টু 25। এবার আমায় কী বললো? ইফ ই সেলস ওয়াই অ্যাট আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ 77%, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন ওয়াই? এবং ওয়াই বিক্রি করা হয়েছে কিসে? দ্য সিঙ্গেল ডিসকাউন্ট 77%। আচ্ছা, আমি এখন যেটা পেলাম সেটা কী পেলাম? আমি যেখানে পেলাম সেটা হচ্ছে মার্ক প্রাইস পেলাম, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এই মার্ক প্রাইস, কার মার্ক প্রাইস পেলাম এটা? না একজনকার, প্রথম জনকার। আর প্রথম জনকার যা মার্ক প্রাইস, দ্বিতীয় জনকার তার সেম মার্ক প্রাইস। তাহলে প্রথম জনকার মার্ক প্রাইস কত? না 162 ইন্টু 25। তাহলে দ্বিতীয় জনকার মার্ক প্রাইসও 162 ইন্টু 25 হবে। এতে কোনো আপত্তি গুণ করার কোনো দরকার নেই। এবার কী বলা হয়েছে? এর ওপর সিঙ্গেল ডিসকাউন্ট 77% দিয়ে কী করা হয়েছে? বিক্রি করা হয়েছে ওয়াইটি। তাহলে আলটিমেট 77% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে আলটিমেট কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে? আচ্ছা, অবশ্যই 77% ডিসকাউন্ট দেওয়া মানে 23%-এ বিক্রি করা হয়েছে। তাহলে এটা হয়ে গেল কি? এর এসপি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ঠিক। তাহলে কত হবে? 23/100। 25 4 100, কাটাকুটি যাচ্ছে 4কে দিয়ে, না যাচ্ছে না। 2কে দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 8 16 81, এখানে 2, ব্যাস। তাহলে আলটিমেট কী পেলাম? না 500 সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। দেখো খুব ভালো করে বুঝবে। দ্বিতীয় জনকার ওয়াই এর সিপি আর এসপির আমি রেশিও পেয়ে গেলাম। সিপি কত ছিল? 500। এসপি কত হলো? 81 ইন্টু 23/2। তাহলে 2কে আমি কী করে দেবো? 500-র সঙ্গে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 1000। আর এখানে 81 ইন্টু 23 করলে কত হবে? 81 ইন্টু 23 করলে যাই হোক না কেন, 81 ইন্টু 23 করলে যাই হোক না কেন, প্রফিট যখন আমি নির্ণয় করবো তখন সেটার ইউনিট ডিজিট কী হবে? 3ই হবে। আর সেটা দু জায়গায় আছে, ডিতেও আছে এতেও আছে, বাজে ব্যাপার। তাহলে 81 ইন্টু 23 কী করে করবো? 23 ইন্টু 80, 23 ইন্টু 80 করলে হচ্ছে 0, আর 3 24-এর 4, হাতে 2, আর 2 16 2 18, 1840। আর 23 ইন্টু 1 করলে এখানে 23। তাহলে আলটিমেট 3 4 2 6, 1863, হ্যাঁ কি না? 1863 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 863 আমার প্রফিট হয়েছে। কতই? 1000-এ ইন্টু 100 হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। বলো কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। আলটিমেট 863/10 মানে 86.3।
কোথায় যায় 86.3 অপশানে। দারুণ একটা প্রশ্ন, একটু ক্যালকুলেটিভ, শুধু অ্যাপ্রোচ ফলো করলেই আনসার হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু দ্য নাম্বার 16 অ্যান্ড 24। আমি জানি যে দুটো নাম্বার যদি এ আর বি বলা থাকে, এর থার্ড প্রপোর্শন নির্ণয় করার ফর্মুলা কি? বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে বি স্কোয়ারকে 24, তাহলে 24 বি কত 24, তাহলে 24 ইন্টু 24 বাই 16, 4 4 16, 4 6 24, 4 6 24 মানে 6 6 36। ক্লিয়ার, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের 30টা প্রশ্নের সমাধান। আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, তোমরা আশা করবো প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো। আমায় কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, ওকে। আর নেক্সট শিফট মানে কালকেই আমরা দেখতে পাবো 12:45 PM টু 2 PM মানে শিফট 2 এর প্রশ্নের সমাধান, ওকে। আর তারপরের দিন শিফট 3। এইভাবে আমরা প্রশ্নের সমাধান করতে থাকবো, আমাদের গাড়ি এগোতে থাকবে। আশা করবো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস একদম আমাদের সাকসেসের দিকে নিয়ে যাবে, ওকে। চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।